হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। প্লিজ আমার শাড়ি খুললেন না। চুপ, একদম চুপ। শাড়ি যদি না খুলি তবে ওসব করবো কিভাবে? ফারহান রোজার শাড়ির কুচি টান মেরে খুলে শরীর থেকে আলাদা করে নিচে ফেলে দিল। রোজা অশ্রু নয়নে আকুতি মিনতি করছে ছেড়ে দিতে। শাড়ি থেকে শরীর আলাদা হতে লজ্জায় দুহাত বুকে চেপে ফারহানের পা জড়িয়ে ধরে বসে পড়ে। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য এত বড় শাস্তি দিও না। সমাজে মুখ দেখাতে পারবো না। ফারহান ধাক্কা দিয়ে সরিয়ে দিল পায়ের কাছ থেকে, একটু জোরেই লেগেছে, যার জন্য রোজা একটু দূরে খাটে গিয়ে বাড়ি খায়। ক্ষমা করবো তাও তোকে ইম্পসিবল। তোর জন্য আজ আমি সবার কাছে খারাপ। সবাই আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। যে মা আমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না, আজ সে আমার মুখ দেখতে চায় না। তোর জন্য ভার্সিটিতে থেকে আমাকে বের করে দিয়েছে। কি বলেছিলি আমার? তোর লজ্জাহরণ করছে, তাই আজও সেই মিথ্যা কথা সত্যি করে দেব? বলেই ফারহান রোজাকে টেনে তুলে দাঁড় করায়। রোজার ছোটার জন্য ছটফট করছে। ফারহান সেদিকে লক্ষ্য না করে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। চোখে তার প্রতিশোধের নেশা, যা দেখে রোজার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ভয়ে রোজার হাত পা কাঁপছে, নিজেকে শূন্য মনে হচ্ছে। আজ কি সত্যি সে ধর্ষিতা হয়ে যাবে, যা নিছকে মজার ছলে বলেছিল? আজ তা সত্যি হতে চলেছে। চোখ দিয়ে পানি পড়ছে। ও জানেই না ফারহানের সাথে এত কিছু হয়েছে সামান্য একটা কথা বলার জন্য। ও তো জাস্ট মজা করার জন্য এসব বলেছিল। আজ সেই মজার জন্য যে কারো এত বড় ক্ষতি হয়ে যাবে ভাবতেও পারেনি। এই এক সপ্তাহে নানু বাড়ি ছিল রোজা, তাই ভার্সিটিতে কি হয়েছে ও জানে না। আজ ভার্সিটিতে পহেলা বৈশাখীর অনুষ্ঠান ছিল, তাই শাড়ি পরে এসেছিল। কিন্তু ভার্সিটিতে যেতে পারিনি, তার আগেই কেউ ধরে নিয়ে আসে। সে আর কেউ না, ফারহান। ফারহান, আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার পায়ে পড়ছি। আমি জানতাম না আমার ছোট মিথ্যা বলায় তোমার এত বড় ক্ষতি হবে। বিলিভ মি প্লিজ। হাসালে তুমি, জানো না আমাকে বলবে আর আমি বিলিভ করব? তোমার মতো মেয়েদের আমার জানা আছে, সবকিছু করে এখন না জানার ভান করছো। প্লিজ বিলিভ করো। আমি রোজাকে আর কিছু বলতে না দিয়ে ফারহান ওর উপর শুয়ে পড়ে। রোজা কি করবে বুঝতে পারছে না, কি করে ফারহানকে থামাবে। ফারহান রোজার হাত নিচের হাত দিয়ে খাটে চেপে, রোজা আহ করে ওঠে, একটু চুড়ে চেপে ধরেছে। প্লিজ। ফারহান ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দেয়। রোজা ভেবেই নিয়েছে ওর সাথে আজ খারাপ কিছু হবেই। ও চোখের পানি ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। এখান থেকে আর উম, বাড়ি ফিরে যাব না। নিজেকে শেষ করে দেব। নিজের দোষে আজ এই দিনটা দেখতে হচ্ছে। অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে আছে রোজা, কিন্তু ফারহানের কোনো টাচ এখনো শরীরে পড়েনি, বরং সরে গেছে মনে হলো। হাতও আলগা। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকাই রোজা, দেখে ফারহান খাটের কিনারে মাথা নিচু করে বসে আছে। রোজা কিছু বুঝতে পারছে না, ফারহান চাইছেটা কি। এভাবে আমার দিকে না তাকিয়ে দেখে চলে যা আমার সামনে থেকে। গো নাও। রোজা অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলেছে? চলে যেতে? আমি কি ঠিক শুনলাম? উঠে দাঁড়িয়ে গেলাম। আমি সত্যিই যাব। তুমি? কেন, তুই কি ধর্ষণ হতে চাস নাকি? না, কিন্তু যা বলছি, এই মুহূর্তে যদি না যাস তাহলে যা করিনি তা কিন্তু করে দেব। আমি মেয়েদের যথেষ্ট সম্মান করি, তাই তোকে ছেড়ে দিলাম। কিন্তু কোনোদিন আমার সামনে আসিস না, তাহলে আমি এই কাজটা করেই ফেলবো। তোর জন্য আমার জীবন তছনছ হয়ে গেছে। আমি তোকে জাস্ট ভয় দেখানোর জন্য এত কিছু করেছি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। রোজা আর কিছু না বলে চটপট শাড়ি নিয়ে বাথরুমে চলে যায়। কোনো রকম পরে দরজা খুলে বেরিয়ে যায়। বাড়িতে এসেই কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে যায় রোজা। এখনো ও ভয়ে আত্মা কাঁপছে। রোজা কি ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছিল? কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। রাতে শুয়ে আছে খাটে রোজা, বারবার ফারহানের কথা মনে পড়ছে।
রোজা ওর ফ্রেন্ড আনিশাকে কল করে জেনেছে যে ফারহানকে ভার্সিটি থেকে বের করে দিয়েছে, আর সব ওর জন্য। এসব শোনার পর তখন থেকেই খারাপ লাগছে আমার। এই এই মিথ্যা বলায় ফারহানের এত বড় ক্ষতি হবে জানলে কখনো বলতাম না। সাথে ফারহানের জন্য শ্রদ্ধাও আসছে। ও চাইলেই আমার সাথে অনেক কিছু করতে পারতো, কিন্তু ও এভাবে কিছু করেনি। ভয় দেখানোর জন্য এত কিছু করেছে। এত ভালো ও, আর আমার জন্য কিনা সবার কাছে খারাপ হলো। রোজা ভার্সিটিতে এসে সোজা স্যারের রুমে এসে নক করে ভিতরে ঢুকলো। স্যারকে সব বলতে হবে যে ফারহান আমার সাথে খারাপ কিছু করেনি। আমি সেদিন মিথ্যা বলেছি। যা শাস্তি দেওয়ার আমাকে দিই, আমি মাথা পেতে নিব। স্যার, স্যার আমাকে দেখেই দাঁড়িয়ে গেল। আরে রোজা মাঝে এতদিন পরে যে, আমি তো জানি ওই রাস্কেলের জন্য ভার্সিটিতে আসেনি। ওকে আমি ভার্সিটি থেকে বের করে দিয়েছি। এখন তো আর সমস্যা নেই, তাই না মামুনি? তোমার আব্বুকে কিছু বলেছো এসব? না, বাঁচালে মামুনি, আমি তো চিন্তায় ছিলাম কখন তোমার আব্বু এসে আমার চাকরিটা খেয়ে নেয়। না বলে বাঁচিয়েছো। ফারহানের মতো ছেলেকে এমন শাস্তি দিয়েছি, ওর আর কোনো ভার্সিটিতে পড়তে পারবে না। স্যার আপনার সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ বলো মামুনি। কি যে হবে কে জানি, চোখ বন্ধ করে বলতে লাগলাম। স্যার, ফারহান আমায় কিছু করেনি। ওই দিন আমি যা বলেছিলাম সব মিথ্যা ছিল। আমি ফ্রেন্ডদের সাথে ডিয়ার নিয়ে এসব করেছিলাম। আমি ভাবতেও পারিনি এতটুকু বলতেই আপনারা ওকে এইভাবে ভার্সিটি থেকে বের করে দিবেন। ওর কোনো দোষ নেই স্যার। চোখ খুলেই স্যারের দিকে তাকাতেই স্যার জোরে চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেল। জি, তুমি এমন একটা কাজ করছো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। রোজা তোমাকে কত ভালোবাসে। রোজা, তোমাকে কত ভালো ভাবছিলাম, সেই তুমি কিনা এমন মিথ্যা বললে। এই জন্যই তো বলি, এত ভালো একটা ছেলে কি করে এইসব করতে পারে। স্যারের রুম থেকে বেরিয়ে এলাম। স্যারের বকা আমার কিছুই হয়নি। ফারহান যে ভার্সিটিতে আসতে পারবে এতেই অনেক। কিন্তু এটা বুঝতে পারলাম, যখন আমার কথা বিশ্বাস করেছিল তখন ফারহানকে কত খারাপ কথা বলেছিল। আর এখন যেই জানতে পারলো ফারহানের দোষ নেই, সেই সে মহান ব্যক্তি। এরা এমন কেন? খারাপ কিছু পেলে পৃথিবীর সব থেকে খারাপ বানিয়ে দেয়, আর ভালো কিছু পেলে সবচেয়ে ভালো। সত্যিটা যাচাই করে না। বাইরে এসেই কলির সাথে দেখা। কলি আমার বেস্ট ফ্রেন্ড। ওকে দেখে জিজ্ঞেস করলাম সব, আর বললাম তোরা তো সব জানতি যে এগুলো মিথ্যে, তাহলে বলিসনি কেন? ও বলল ও নাকি বলতে চেয়েছিল, কিন্তু হাসিব, সোহেল, নিশা ওরা নাকি বলতে দেয়নি। কলির থেকে ফারহানের বাসার ঠিকানা নিলাম। কি রে, ফারহানের ঠিকানা নিয়ে কি করবি? আমি ওদের বাসায় যাব। কিন্তু কেন? দরকার আছে। ওকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, আমার কিছু করতে হবে। ক্লাস করবি না? না। কলিকে সব বলে আমি চলে এলাম গেটের কাছে। আসতেই অনেক সামনে এসে পথ আটকালো। হে রোজা, হাউ আর ইউ? ফাইন, সামনে থেকে সরো। কোথায় যাচ্ছ? ক্লাস করবেন? না। কেন? ওই ফারহানের জন্য নাকি? ওকে কিন্তু ভার্সিটি থেকে তাড়িয়ে দিচ্ছি। এখন তো প্রতিদিন আসবে ভার্সিটিতে। ওর জন্যই তো আসোনি, তাই না? না, আমি নিজের ইচ্ছে আসিনি। সরো, আমার দরকারি কাজ আছে অনেক। আর ও কথা বলছিল, আমি ইগনোর করে সরে এলাম। এই ছেলেটা এত পেছনে লাগে, অসহ্য জাস্ট। গায়ে পড়া স্বভাবের। কোলের দেওয়া ঠিকানায় গাড়ি নিয়ে এলাম। আজ ড্রাইভারকে ইচ্ছে করে আনিল যাতে একা যেতে পারে, কিন্তু এটা তো বস্তি। এত ছোট গলি, গাড়ি যাচ্ছে না। জানলা দিয়ে বাইরে তাকালাম। অসংখ্য ময়লার মধ্যে বাচ্চারা দৌড়ে চলছে। কেউ রান্না করছে খোলামেলায়, ময়লা খাবার কেউ খাচ্ছে, খোলামেলায় গোসল করছে। এসব দেখে রোজা গাড়ি থেকে কি করবে ভাবছে। এখানে ফারহানের বাসা কোনটা কি করে বুঝবো? হঠাৎ কিছু বাচ্চা ছেলে মেয়ে দৌড়ে এলো, গাড়ি ভিড় করে দাঁড়ালো। কি ঝামেলায় পড়লাম। গাড়ি থেকে নামতে একটা মেয়ে এসে দাঁড়ালো। মোটামুটি সুন্দর মেয়েটা, গায়ে সাদা নীল মিক্স করা কামিজ পরা। অন্য সবার থেকে একটু সভ্য বোঝা যাচ্ছে। আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি এখানে কেন এসেছি, কাকে খুঁজছি। আমি মেয়েটার কাছে ফারহানের বাসার কথা বললাম। মেয়েটি বলল চেনে, আমাকে নিয়ে যাবে। আমার খুশি দেখি মেয়েটির সাথে যেতে লাগলাম। এর মাঝে নামটাও জেনে নিয়েছি। মেয়েটার নাম তুলি। চিকন গলির ভেতর দিয়ে যাচ্ছি, নাক আমার বন্ধ হয়ে আসছে। কি গন্ধ! এখানে কিভাবে থাকে এরা? নাক ধরে হাঁটছি। কিছুক্ষণ যাওয়ার পর
একটা ছোট্ট ঘরের সামনে এসে থামলো তুলি। একটা ছোট্ট ঘর, রুমে একটা খাট আর টেবিল আছে, সেখানে কয়েকটা জিনিস, আর খাটে শুয়ে আছে একটা মাঝবয়সী মহিলা। তুলি মেয়েটিকে বলল, এটা ফারহানের মা। চাচি দেখো, ফারহানের ফ্রেন্ড এসেছে। কথাটা বলতেই মহিলাটি তার দুর্বল শরীর নিয়ে উঠে বসলো আর আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ফারহানের মা সামনে মেয়েটির দিকে তাকালো। কে এই মেয়ে? কখনো তো ফারহান মেয়ে বন্ধুর কথা বলেনি। মেয়েটিকে তো ধনী ঘরের মনে হচ্ছে। কেমন ছোট ড্রেস পরে এসেছে, হাঁটুর উপর জামা পরে আছে। রোজা ফারহানের আম্মুকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে নিচের দিকে তাকালো। ইস, এরা নিশ্চিত এমন ড্রেস পছন্দ করে না। রোজা ছোট্ট একটা টপস পরে এসেছে। রোজা এমন করে তাকিয়ে থাকায় অস্বস্তি ফিল হচ্ছে। নিজের জামা টানতে লাগলো। তুলি মেয়েটি চলে গেল। রোজা আর একটু এগিয়ে সে তার পাশে বসতে চেয়েও বসলো না। আন্টি, আমি আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছি। আপনি হয়তো কথাটা শোনার পর আমাকে অনেক খারাপ নিয়ে ভাববেন, কিন্তু আমি তাও কিছু মনে করব না, কারণ আমি ভুল করেছি আর আমার জন্য ফারহানের এত ক্ষতি হলো। তোমার কথা আমি বুঝতে পারছি না মা। আন্টি, আমি রোজা। নামটা শুনেই আন্টি অপরাধীর মতো তাকালো আমার দিকে। আমি জানি এটা কেন। আমি সব খুলে বললাম। সে সব শুনে কান্না করতে লাগলো। ছেলেটাকে যে খুব ভালোবাসে তার প্রমাণ। অনেক খারাপ ব্যবহার করেছে সেটা বলল। আমি অপরাধ করেছি জেনে সে আমাকে কিচ্ছু বলল না, উল্টো খেতে দিতে চাইলো। আমি অনেক বলে চলে আসলাম। বাইরে এসেই ফারহানের সাথে দেখা হলো। কেমন অবস্থা হয়েছে তাকানো যাচ্ছে না, খুব মায়া হচ্ছে। আমাকে দেখে অবাক হয়েছে। রেগে দৌড়ে আমার হাত শক্ত করে ধরে বলল, কি হচ্ছে ফারহান? আমার হাত ছাড়েন, আমি ব্যথা পাচ্ছি। ফারহান শক্ত করে আমার হাত মুঠো করে ধরেছে। আমি সত্যিই ব্যথা পাচ্ছি। ফারহানের চোখ লাল টকটকে হয়ে আছে, যেন চোখ দিয়ে ভস্ম করে দেবে আমাকে। চেঁচিয়ে আমাকে বলল, তুই এখানে কি করছিস? আমি এখানে। আর কিছু বলতে পারলাম না। তুলি নামের মেয়ে দৌড়ে এলো আর বলল, এ কি, তুমি ওকে এইভাবে ধরে চেঁচামেচি করছো কেন? বন্ধুর সাথে কেউ এমন আচরণ করে? কি বলেছিস? কে আমার বন্ধু? কেন, এই মেয়েটা তোমার বন্ধু না? না, এই মেয়ে আমার শত্রু। একে জানিস রোজা? যার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, তাকে আমার বন্ধু ভাবছিস? কি বলছো? এসে কার লাগেনি যে তোমার ভার্সিটির সবার সামনে বলেছে যে তুমি ওর লজ্জা হরণ করেছো ক্লাসের দরজা বন্ধ করে, যার জন্য তোমাকে ভার্সিটি থেকে তাড়িয়ে দিয়েছে? আর আমাকে কি মিথ্যে বলে কিনা তোমার ফ্রেন্ড, তাই তো চাচির কাছে নিয়ে গেছিলাম। মেয়েটা বাজে ভাবে নানা কথা বলেই যাচ্ছে। আমি নাকি আর মিথ্যা বলার জন্য এসেছি এসব বলছে ফারহান। ফারহানের চোখে নিজের জন্য শুধু ঘৃণা দেখতে পাচ্ছি। কেন জানি খুব খারাপ লাগছে, চোখ দিয়ে পানি পড়ছে। আমি তো সবাইকে সত্যিটা বলে এসেছি, আর ফারহান আমায় ভুল বুঝছে। আমার কোনো কথা না শুনে টেনে আবার বাড়িতে নিয়ে আসে আর চেঁচিয়ে ও মা মা করে ডাকতে লাগলো। ফারহানের মাও বেরিয়ে আসে। আস্তে আস্তে এসে আমার সাথে ফারহানকে দেখে বেশ অবাক হয়। ফারহান একের পর এক বাজে কথা আমার নামে বলে চলেছে। আন্টি রেগে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে চোখের পানি ফেলছি। হঠাৎ ঠাস করে শব্দে চোখ উপরে তুলে থমকে গেলাম। আন্টি ফারহানকে চড় মেরেছে। ফারহান এক হাত গালে রেখে আছে আর এক হাত এখনো আমার বাম হাত শক্ত করে ধরে আছে। আন্টি হাত ছাড়িয়ে নিল। তোকে দেখে অবাক হচ্ছি ফারহান। তুই একটা মেয়ের সাথে এমন বাজে বিহেভ কি করে করতে পারছিস? এভাবে টেনে নিয়ে এসে যা না তাই বলছিস? তুই জানিস ও কেন এসেছিল? জানিস না, না জেনে কি করে নিজের ইচ্ছা মতো বলতে পারলি? ও তোর সাথে যা করেছে সব আমার কাছে এসে স্বীকার করেছে। বলেছে তুই ওর সাথে কিছুই করিসনি। ও যা বলেছে সব মিথ্যে। তোর স্যার ফোন দিয়ে তোকে আবার ভার্সিটিতে যেতে বলেছে। তো যা ভার্সিটিতেও সব স্বীকার করেছে। ও নিজের ভুল বুঝতে পেরেছে, তার জন্য সবার কাছে ক্ষমাও চাইছে। আমি ক্ষমাও করে দিয়েছি। কিন্তু তুই একটা ছেলে হয়ে ওর সাথে এখন এমন ব্যবহার কি করে করছিস? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? ফারহান হয়তো এগুলো শুনে প্রচুর মাপের অবাক হয়েছে। অবাক চোখে আমার দিকে তাকালো। রাতে রুমে শুয়ে আছি, হঠাৎ ভাইয়া এসে মাথার কাছে এসে বসলো। আমি উঠে বসতে গেলে দিল না, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর নানা কথা বলে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। এটা ভাইয়া আর আব্বুর কাজ। এখন ভাইয়া
আমি ঘুমের ভান করে থাকবো, তারপর আব্বু আসবে। তাই হলো। ভাইয়া ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি তাই চলে গেছে। এখন আব্বু এসে একই কাজ করে চলে যাওয়ার আগে কপালে চুমু দিল। আমি দুজনের আদর খেয়ে চোখ মেললাম। সবার হাতে ভালোবাসা পেয়েও আজ ঘুম পাচ্ছে না। যদি জানতো ঘুম না আসা পর্যন্ত নড়তো না। তাই তো ভান করেছি ঘুমের। আমার নাম রোজা চৌধুরী। আব্বু আম্মু আর বড় ভাই দাদা দাদি নিয়ে আমাদের পরিবার। আব্বু বড় বিজনেসম্যান, টাকা পয়সার অভাব নেই বললেই চলে। সবার চোখের মনি আমি। ভাইয়া রায়ান চৌধুরী, আব্বু রাজীব চৌধুরী, আম্মু হেনা বেগম। ফারহানের কথা মনে পড়ছে, খুব দেখতে ইচ্ছে করছে। কেন জানি সেই দিনের পর থেকে সব সময় কেন জানি মনে পড়ে খালি। আজ এত খারাপ বিহেভ করেছে, তবু আমার চোখ সরাতে পারছিলাম না। কষ্ট হলেও ভালো লাগছিল। পরদিন ভার্সিটি এসেই আশেপাশে খুঁজতে শুরু করে দিচ্ছে রোজা। সারা রাত ফারহানের কথা মনে পড়েছে। এখন না দেখতে পেলে পাগল হয়ে যাবে। হঠাৎ মনে পড়লো, ফারহান তো লাইব্রেরিতে থাকে, ওইখানে গিয়ে দেখি। ঠিকই লাইব্রেরিতে বসে আছে। রোজা গিয়ে তার সামনে বেঞ্চিতে বসে পড়লো। এক ধ্যানে পড়ে চলেছে। ফারহান আশেপাশে খেয়াল নেই। রোজা এক ধ্যানে তাকিয়ে আছে। ফারহানের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বা ঠিকঠাক, কালো শার্ট পরে আছে। এটাই অনেক মানিয়েছে। আমি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। হঠাৎ ফারহান আমার দিকে তাকালো। কেমন যেন অদ্ভুত ভাবে তাকালো, হয়তো আশা করেনি। হাই। ফারহান কিছু না বলে সরি বলল। আমি চোখে বলে দিলাম, কিন্তু ফারহান আর কথা বলল না। আমার আরো কথা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে আর কথা বলল না। বুঝে গেল এখনো অভিমানে আছে। ক্লাসে আমি সারাক্ষণ ফারহানের দিকে তাকিয়েছিলাম। ফারহান আর আমি কিন্তু একই ব্যাচ। তা নিয়ে আনিশা তো অবাক। আমি পড়ায় মনই বসাতে পারিনি। ছুটির পর দৌড়ে ফারহানের সামনে গিয়ে দাঁড়ালাম। সরি ফারহান, ওসব মনে রেখো না প্লিজ। এখন তো সব ঠিক, তাই না? কি বলো? আমি কিন্তু সব ঠিক করেছি। তার জন্য আমরা তো ফ্রেন্ড হতেই পারি, তাই না? ফারহান কিছু না বলে আমাকে ইগনোর করে চলে গেল। আমি অবাক চোখে তাকিয়ে আছি। হঠাৎ অনিক এসে সামনে দাঁড়ালো আর সারা রাজ্যের কথা বলতে লাগলো। আমি ইগনোর করে গাড়ি করে বাড়ি চলে এলাম। ক্যান্টিনে বসে আছি আমি, আনিশা আর কলি। তিনজন খাচ্ছি আর গল্প করে চলেছি। হঠাৎ খেয়াল করলাম ফারহান ক্যান্টিনে এসে বসলো, সাথে ওর বন্ধু জনি আছে। কিছু নিয়ে কথা বলছে। আমার কেন জানি ফারহানের সাথে কথা বলতে মন চাইলো। আমি উঠে দাঁড়ালাম খাওয়া রেখে। পেছন থেকে আনিশা বলল, কোথায় যাচ্ছি? আমি বললাম ফারহানের সাথে কথা বলতে। এটা শুনে দুজনে আমাকে নানা জ্ঞান দিতে লাগলো। কেন যাচ্ছি, কি কারণে, এখন গেলে ফারহান অপমান করবে, কাল ইগনোর দেখিয়ে চলে গেছে, সেই ঘটনার জন্য আমাকে ক্ষমা করেনি, নানা কথা। আমাকে তো যেতেই দেবে না, কিন্তু আমিও কম কিসে, আমি তো যাবই। আমার ফারহানের সাথে কথা না হলে কেমন একটা লাগে। ওদের কথা বাদ দিয়ে আমি এগিয়ে গেলাম। আমাকে এগিয়ে আসতে দেখে ফারহানের বন্ধু আর ফারহান আমার দিকে তাকালো। ফারহানের চোখে রাগ আর ওর বন্ধুর চোখে অবাক হওয়া। আমি তাদের চোখের ভাষা বুঝেও না বুঝতে পারার মতো ওদের সাথে বসে পড়লাম। হাই, কেমন আছো তোমরা? তুমি এখানে কি করছো? কি করব মানে? এখানে সবাই যা করতে এসেছে তাই। তাহলে এখানে এসেছো কেন? গল্প করতে। তুমি কি পাগল? তোমার মতো মেয়ের সাথে আমি গল্প কেন করতে যাব? আর কালকেও দেখছি কথা বলতে আসছো বারবার। আবার এখন তুমি কি চাইছো? কিছু না, জাস্ট ফ্রেন্ডশিপ করতে। আর তুমি আমার সাথে খারাপ বিহেভ কেন করছো? আমি ভুল করেছি, তার শুধরেও নিয়েছি। এখন তাহলে এমন কেন করছো? তুমি যাবে এখানে থেকে। আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করব না। অন্য কারোর সাথে না, আমার সাথে করো। শত হলেও রাজি তো দূরে থাক। আর কথা বলতে পারলাম, এত ইগো অসহ্যকর। আমি একাই কথা বললাম। আমার সাথে জনি কথা বললো, কিন্তু ফারহান আর কিছু বলেনি। ছুটির পর গেট দিয়ে বাইরে আসতে ভাইয়ার সাথে দেখা। আমি গাড়িতে না গিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, এখানে কি করছে? বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একসাথে যাই। ও চলো। দুজনে বাড়ি চলে এলাম। পরদিন রোজা ভার্সিটিতে যেতেই অনেক সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লো। রোজা ভ্রু কুচকে তাকিয়ে আছে। ব্যাপারটা ও বুঝতে অসুবিধা হচ্ছে। কি রে, তুই এইভাবে বসে আছিস কেন? রোজা, আমি অনেকদিন ধরে কথাটা বলবো ভাবছি, কিন্তু সাহস হয়ে ওঠেনি। আজ আর থাকতে পারলাম না। আই লাভ ইউ। আমি তোকে অনেক ভালোবাসি। হোয়াট?
অনেক উঠে আমার হাত ধরে বলতে লাগলো, প্লিজ রাজি হয়ে যা, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি হাত ছাড়াতে বলছি, কিন্তু ও শুনছে না। এমন বাজে ভাবে কেউ কখনো আমার সাথে করেনি। হঠাৎ ও এমন কেন করছে বুঝতে অসুবিধা হচ্ছে আমার। উপায় না পেয়ে ধাক্কা দিয়ে সরিয়ে ওর গালে চড় বসিয়ে দিলাম। তুমি আমার মারলে? নেক্সট টাইম এমন করলে আমি ভাইয়াকে বলে দিব। আর তুমি হয়তো জানো আমার ভাইয়া জানলে তোমার কি অবস্থা করবে। বলে চলে আসলাম। অনেকের চোখে স্পষ্ট রাগ ফুটে উঠেছে। ও যে এইভাবে প্রপোজ করে বসবে আমার ধারণার বাইরে ছিল ব্যাপারটা। আজ শুক্রবার, ভার্সিটি অফ, তাই কলিকে ফোন করে আসতে বললাম। বিকেলে শপিং এ যাব। 4টার দিকে বেরিয়ে পড়লাম। শপিং করে বের হয়ে গাড়িতে উঠতে যাব, তখন খেয়াল করলাম একটা মহিলা রাস্তায় পড়ে আছে। দূর থেকে মুখ দেখা যাচ্ছে না। আমি আর কলি এগিয়ে গেলাম। এ তো ফারহানের আম্মু। দুজন ধরে গাড়িতে এনে মুখে পানি ছিটা দিতে লাগলাম। আমি ভয়ে জড়সড় হয়ে আছি। কি হয়েছে ওনার? এখানেই বা কি করছিল? কলি বলে উঠল, উনি চোখ মেলে তাকিয়েছে। আমি ওনার দিকে তাকালাম। আমাকে দেখে উনি অবাক চোখে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এখানে কেন এসেছে? বলল ওষুধ নিতে। আমি বললাম, ফারহানকে বলেননি কেন? বললো না কিছু। উনি কি এখনো রেগে আছেন ফারহানের প্রতি? ওনার ওষুধ হাতে নিয়ে দেখলাম নষ্ট হয়ে গেছে। আমি আবার নেমে গিয়ে আনলাম, কিন্তু আমার মুখটা গম্ভীর করে রেখেছি। এবার কষ্ট লাগছে। এত বড় অসুখ হয়েছে। আন্টি, ওষুধ খেলে তো কিছু হবে না। ডাক্তার বললো আপনার অপারেশন করতে হবে। ফারহান আপনার অপারেশন করছে না কেন? আচমকা আমার হাত ধরে আকুতি মিনতি করে বলতে লাগলো, ফারহান কিছু জানে না মা, ওকে কিছু বলিনি। তুমি আবার বলে দিও না, ছেলেটা তাহলে পাগল হয়ে যাবে। এত টাকা কোথায় পাবে ও? তাই তো বলিনি। আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। কলি আর আমি ওনাকে দিয়ে যেতে আসলাম, কিন্তু কলি নামলো না নোংরা দেখে। আমি ওনার হাত ধরে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেলাম। চলে যাব, তখনই ফারহান এলো বাড়িতে। আর কোথায় গিয়েছিল, কেন, কি হয়েছে প্রশ্ন করতে লাগলো। আমি আছি খেয়াল করেনি। আমাকে দেখে শুরু হয়ে গেল আরো কথা। আমি যাও চলে যেতে চেয়েছিলাম, এবার চেয়ার পেতে বসেই পড়লাম বকা শোনার জন্য। এতে ফারহান আরো অবাক হলো, আর কিছু না বলে রেগে চলে গেল। এই মেয়ে, তোমার ব্রার লাল ফিতা দেখা যাচ্ছে। ফাজিল ছেলে, এখানে নজর দিচ্ছেন কেন? তুমি এখানে বসলে কেন? বকা শুনতে কি তোমার ভালো লাগছে? যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যাব না। তুমি বকো, আমার শুনতে ভালোই লাগছে। কি ভালো লাগছে? আর তুমি আমার বাড়িতে কি করছো আবার? বেড়াতে এসেছি, তাই না আন্টি? এবার আন্টি মুখ খুললো আর ফারহানকে বকতে লাগলো আমাকে এভাবে বলার জন্য। আমি আন্টিকে থামিয়ে বাই বলে ফারহানের দিকে তাকিয়ে চোখ টিপিয়ে চলে আসলাম। বেচারার মুখটা দেখার মতো হয়েছে। ও হয়তো এগুলো হজম করতে পারছে না। এত বকা দেওয়ার পরও আমি এত ভালোভাবে কথা বলছি মানতে পারছে না। আমি চোখ টিপ দিয়েছি, এটাতে তো ফারহানের মুখ হা হয়ে গেছে। কিছু বলতো, আমি দৌড়ে চলে এসেছি। ফারহানের ভীতু মুখটা ভেবেই হেসে চলেছি। পাশ থেকে কলি জিজ্ঞেস করে যাচ্ছে, এত হাসছি কেন? আমি কলিকে সব বললাম। পড়ে গিয়ে বলল, তুই বলিসনি আমরা কেন এসেছি? না আন্টি এসব বলতে না করছে। তবু ফারহানের এমন করা উচিত হয়নি। ইদানিং ও বেশি করছে। আমরা তো সাহায্য করতে এসেছি, এত খারাপ ব্যবহার করলো আর তুই কিছু বললি না, চলে এলি। কি বলবো? ওর তো আমাকে খারাপ ভাবে। কেন খারাপ ভাববে? তুই তো সব স্বীকার করেছিসই, তবু এমন কেন করছে? বাদ দে তো। কলি আরো অনেক কিছু বলল, কিন্তু আমার কিছু মনে হচ্ছে না কেন। ফারহান সব সময় আমাকে অপমান করে, তাতে ও আমার খারাপ লাগে না, ভালো লাগে। মন চায় সব সময় ফারহানের সাথে থাকি, কথা বলি। দেখতে মন চায় কেন? 2 দিন পর ভার্সিটিতে বসে আছে কলি, আনিশা, রোজা। সবাই অবাক হয়ে রোজার দিকে তাকিয়ে আছে। আর রোজা মুখে হাসি নিয়ে বসে ভাবছেন কি করে ফারহানকে নিজের মনের কথা বলবে। রোজ, তুই শেষে ওই ফারহানকে ভালোবেসে ফেললি? সত্যি আমার অনেক অবাক লাগছে। শেষে কিনা ফারহানকে। কত ছেলেই না তোর জন্য পাগল, আর তুই সবাইকে বাদ দিয়ে। সবাই ফারহান না, ওকে? তবুও ফারহান আর তোকে কি চায়? কোথায় তুই আর কোথায় ফারহান? গরিব, কেমন,
কম দামের ড্রেস পরে আসে। স্টপ দিস আনিশা, তুই হয়তো ভুলে যাচ্ছিস ফারহানকে আমি ভালোবাসি, তাই আমার সামনে ওকে নিয়ে বাজে কথা আমি সহ্য করবো না বলেই চলে এলাম। আজকে এই ফারহানকে বলে দিব যে আমি ওকে ভালোবাসি, কোনো কিছুতে দেরি করতে চাই না। ফারহানের কে ভালো লাগতে শুরু করেছে, তখন আমি বুঝতে পারিনি এটা ভালোবাসা। কালকে যখন দাদুকে সব বললাম তখন দাদু বললো এটাকে ভালোবাসা বলে। আশেপাশে ফারহানকে না পেয়ে সোজা লাইব্রেরিতে চলে গেলাম। এখানেই আছে। এত কি যে পড়ে, উফ, পড়তে পড়তে পাগল হয়ে যাবে। আমি গিয়ে সেদিনের মতো সামনে বসলাম। সেদিন আসতে বসলেও আমার শব্দ করে বসলাম যাতে আমার উপস্থিতি টের পায়। সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালো, কিছু বলতে যাবে তার আগে আমি ফারহানের হাত ধরে নিলাম। ও অবাক হয়ে হাতের দিকে তাকিয়ে আছে, ছোটতেই চাইছে। আমি বললাম, প্লিজ ধরে থাকতে দাও না, জরুরি কথা আছে প্লিজ। কি হলো জানি না, রাজি হয়ে গেল। ফারহান, আমি এটা সত্যি কথা বলবো, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এটাই সত্যি। কখন কিভাবে কি হলো জানি না, বলো। আমার না লজ্জা করছে বলতে, এভাবে কখনো বলতে হবে ভাবিনি। লজ্জা করছে? ওকে, তাহলে বলতে হবে না। তোমার ফালতু কথা শুনতেও চাই না, হাত ছাড়ো। না না, বলছি, আমি মোটেও ফালতু কথা বলবো না। ফারহান রেগে অন্যদিকে তাকিয়ে আছে। ওর শোনার চেয়ে বিন্দুমাত্র ইচ্ছে নেই মুখে প্রকাশ পাচ্ছে। রোজা সেদিকে খেয়াল না দিয়ে মনে সাহস আনলো। কে জানতো নিজেকেই প্রপোজ করতে হবে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য। এমন পোড়া কপাল কি আর কারো আছে? নেই। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিল, আর সঙ্গে সঙ্গে ভূমিকম্প হলো মনে হয়। কথাটা বলতে দেরি হলেও আমার ধাক্কা খেতে দেরি হলো না। ফারহান ধাক্কা মেরে আমার হাত ওর হাত থেকে ছাড়িয়ে নিল। আমি আচমকা ধাক্কায় ঠাস করে নিচে পড়ে বসে পড়লাম। ফারহানের দিকে তাকিয়ে দেখি রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠে দাঁড়িয়ে কিছু বলবো, ফারহান বলে উঠলো, তোমার সাহস কি করে হলো এই কথা বলার? আর ভাবলে কি করে আমি বিশ্বাস করবো এই কথা? ফালতুর একটা লিমিট আছে। কি চাইছো, আবার আমাকে সবার সামনে হেনস্থা করতে? এখন আবার ভালোবাসার নাটক করে তোমার মতো মেয়ের সাথে, এই জন্যই আমি কথা বলতে চাই না। কি আবল তাবল বলছো ফারহান? আমি কোনো নাটক করছি না, আই রিয়েলি লাভ ইউ। আর একটা বাজে কথা বলবে না। তোমরা ধনীরা কি পেয়েছো আমাদেরকে বলো তো? একবার অপমান করবে, আর একবার ভালোবাসি বলবে। ওয়াই? আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর আগের জন্য তো ক্ষমা চেয়েছি, সবাইকে বলেও দিয়েছি, তবুও কেন এমন ব্যবহার করছো? ফারহান রোজার কথা না শুনেই বেরিয়ে গেল রুম থেকে। ফারহান কিছু শুনতে চায় না। এই মেয়ের মতলবটা কি আমার পেছনে কেন পড়েছে কে জানে। রোজাও ছেড়ে দেবার পাত্রী না, ওসব প্রি প্ল্যান করেই এসেছে। রোজা ফারহানের চাওয়ার দিকে তাকিয়ে বলে উঠল, তোমাকে তো আমার প্রস্তাবে রাজি হতেই হবে। বলেই বেরিয়ে এলো রোজাও। কিভাবে ফারহানকে রাজি করাবো? ও তো আমাকে সহ্যই করতে পারে না। আম্মুর ডাকে বাস্তবে ফিরলাম। কি বলো? খাবি না? সেই এসে থেকে কি এত ভেবে চলেছিস? খেতে মন চাইছে না। তোমার তো কোনো কালে খেতে মন চায় না, চুপচাপ আয়। এত জোর কেন যে করো, অসহ্যকর। তুই কি আসবি? চলো। শত বললেও শুনবে না, তাই উঠে খেতে গেলাম। রাত ভরা ভেবে নিয়েছি রোজা কি করবে পরদিন। 5 তলা বিল্ডিং এর উপর মানে ভার্সিটির ছাদের দরজা আটকে রোজা দাঁড়িয়ে আছে ছাদের কিনারা ঘেঁষে। আর ভার্সিটির সবাই নিচ থেকে চিৎকার করে বলে যাচ্ছে রোজাকে নেমে আসতে, কিন্তু রোজা নামবে না। নিচে ফারহান আছে। ফারহান অবাক হয়ে তাকিয়ে আছে, এটা কি নাটকে নাকি সত্যি লাফ দেবে। ভয় আর অবাক মিশ্রিত চোখে তাকিয়ে আছে। আশেপাশের সবাই রোজাকে চিৎকার করে নামতে বলছে, কিন্তু রোজা কিছুতেই নামবে না। তাদের কারো কথায় আমি নামবো না। আমি আজ এখান থেকে লাফ দিয়ে মরে যাব, তাতে যদি আমার শাস্তি হয়। এখন ও অনেকে মনে করে আমি শাস্তি পাইনি আর ভুল করে শান্তিতে ঘুরে বেড়াচ্ছি। তার থেকে ভালো আমি মরে যাই, তাহলে অনেকে শান্তি পাবেন। একটা ভুল করেছি, তার জন্য ক্ষমা চেয়েছি, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া করেনি। এখন আমার ভালোবাসাকেও নাটক বলছে। এই জীবন আমি রাখবো না। কেউ আজ আমাকে বাঁচাতে পারবে না, কেউ না। নিচে থেকে রোজা ফ্রেন্ডরা সবাই চিৎকার করে বলছে, কি হয়েছে? কি করলে তুই এই কাজ করা থেকে বিরত থাকবি বল? আমরা তাই করব। তাও এত বড় একটা কাজ করিস না।
রোজা এতক্ষণ ধরে এই আশাতেই ছিল কখন ওর ইচ্ছে জানতে চাইবে, কি করলে থামবে। এবার রোজা যা বলল তাতে সবাই অবাক হয়ে ফারহানের দিকে একবার রোজার দিকে তাকালো। রুমে বসে আছে রোজা আর মুচকি মুচকি হাসছে। এত খুশি লাগছে, মন চাইছে নাচ করি, কিন্তু পারছি না করতে। খুশিতে আমার উঠে নাচতেও কেমন অলস লাগছে। এত খুশি আমি রাখবো কোথায়? উফ, মুহূর্তটার কথা মনে পড়তেই কেমন সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। ভাবতেই পারছি না সারা ভার্সিটির সামনে আমি একটা ছেলের জন্য এমন করলাম। এটাকে কি ভালোবাসা বলে? যাই করি, অবশেষে যে ফারহান রাজি হবে সবার সামনে ভাবতেই পারিনি। সবার সামনে ফারহান আই লাভ ইউ বলবে ওর মুখে স্পষ্ট রাগ ছিল, কিন্তু সবাই আমার এই কাজে ওকে বলতে বাধ্য করে। আমি তো সেই খুশিরে ভাবেই বলুক বলেছে তো কথাগুলো ভাবছি আর মুচকি মুচকি হাসছি। হঠাৎ ভাইয়া রুমে এলো আর আমাকে এইভাবে হাসতে দেখে ব্রু কুঁচকে তাকিয়ে পাশে এসে বসলো। কিরে রোজ, এত হাসছিস কেন? কি হলো, কথা বল। এত খুশি কেন আমার মনটা? ভাইয়া, আমি আজকে অনেক খুশি, এত যে তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, এত খুশির কারণটা কি আমি জানতে পারি? না, কেন? এখন বলবো না, পরে বলবো। ভাইয়া আরো অনেক কিছু জিজ্ঞেস করতো, কিন্তু আব্বুর ডাকে চলে গেল। যাওয়ার আগে ভাইয়া আমার মাথায় টোকা মেরে চলে গেল। 1 মাস চলে গেছে ফারহানের পেছনে পড়েছে, কিন্তু ওর দিক থেকে খুব কমই সাড়া পাই। ও যে আমাকে ভালোবাসে না বোঝা যায়, কিন্তু আমি হাল ছাড়ছি না। ভার্সিটি গিয়ে আমি ওর পেছনে পড়ে থাকি, একসাথে বসি, কিন্তু সেই মাথায় বসবে। আমি ঘেঁষলেই দাঁড়িয়ে পড়বে। কোন জ্বালা! স্যাররা সবাই তো জানে আমার আর ওর কথা, তাই কেউ কিছু বলে না, কিন্তু দাঁড়িয়ে পড়লে রেগে উঠে দাঁড়ায়। আর তা নিয়ে স্যারের বকা ফ্রি। ভার্সিটি শেষে ফারহানকে খুঁজছি, নেই, সারা ভার্সিটিতে নেই। আমি আর কিছু না ভেবে গাড়িতে উঠে বসলাম। ফারহান যে লুকিয়ে আছে আমি জানি। আমিও আজ কিছু বলবো না, কারণ আজ সোজা ওর বাড়িতে চলে যাব। যা ভাবা তাই করলাম, কিন্তু এসে এখানে আমি ভয় পেয়ে গেলাম। আন্টি খাটের নিচে পড়ে আছে, উঠতে চাইছে, পারছে না। আমি দৌড়ে তার পাশে গিয়ে বসে পড়লাম। আন্টি, তোমার কি হয়েছে? আন্টিকে ধরে খাটে উঠিয়ে বসালাম। আন্টির মাথা ধরে বসে রইলাম। কিছু বলতে পারলো না কিছু সময়। আন্টি, কি হয়েছে তোমার? পড়লে কি করে? ওই মাথাটা একটু ঘুরে উঠেছিল। তুমি ফারহানকে কিছু বলনি? না রে, ওকে বলা যাবে না এইসব, তুইও বলিস না। কি বাজে বকছো? তোমার শরীর এত দিন ধরে খারাপ, ওকে কিছু বলনি কেন? আর একা একা ডাক্তার কি দেখাও, তোমার কি হয়েছে আমাকে বলো। কিছু না, এমনি। আবার মাথা ধরে রইলো, আর কিছু বলতে পারছে না। কি হলো, আবার খারাপ লাগছে? চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। ফারহানকে কল করে আসতে বলি। সঙ্গে সঙ্গে আন্টি আমার হাত ধরে বলে ফেললো, না, ওকে কল করিস না। না, ওকে কিছু বলা যাবে না। মানে কি বলছো তুমি? ফারহানকে কিছু বলিস না, ও পাগল হয়ে যাবে। তাই বলে আন্টির জোরাজুরিতে আমি কিছু বললাম না, কিন্তু আন্টিকে জোর করে হাসপাতালে নিয়ে গেলাম। আর নিয়ে যা শুনলাম তাতে আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল। গাড়িতে বসে আছি, কিছু বসতে পারছি না। আমার রাগ, অভিমান, কষ্ট সব হচ্ছে। আন্টির দিকে তাকাতেই আমার হাত মাথায় রাখলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আমার মাথায় হাত রেখে বল, তুই ফারহানকে কিছু বলবি না এই ব্যাপারে? হাত ছাড়ো, আমি এমনিতেই রাগ হচ্ছে তোমার উপর। হাত ছাড়ো, আমার এমনিতেই রাগ হচ্ছে তোমার উপর। এত বড় কথা কিভাবে তুমি লুকাতে পারলে? এখন আবার ফারহানকে বলতে না করছো। তোমার কিছু হলেও বাঁচবে কি করে? তোকে নিয়ে বাঁচবে, আমি কি আর সারা জীবন থাকবো নাকি? একদিন তো বলতেই হবে, সেটা না হয় আগেই। তুমি খুব খারাপ আন্টি, খুব খারাপ। বলে আন্টিকে জড়িয়ে ধরলাম। এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। আন্টি এমন একটা কথা কিভাবে না বলে থাকতে পারলো? আগে বললে কিছু করা যেত, কিন্তু এখন আর কোনো পথ খোলা নেই। আন্টির মাথায় টিউমার হয়েছে, যা অনেক দিন ধরে। আন্টি হাসপাতালে একা এসে জেনেছে। তখন অপারেশন করলে ঠিক হতো, টাকার জন্য করেনি। কিন্তু এখন আর সময় নেই, যে কোনো সময় তার সময় শেষ হবে, যা ডাক্তার বলেছে। ফারহান এসব জানলে কি করবে? ওকে সামলাবো কি করে? আবার আন্টির মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করালেও কোন ঝামেলায় পড়লাম। আমি কোন দিকে যাব? ফারহানের সাথে মজা আর করলাম না। বাড়ি চলে এলাম, আন্টিকে বাড়ি পৌঁছে দিয়ে।
রাতে নিচে আর খেতে যাইনি। খাওয়া থেকে মন মানসিকতা আমার হয়ে ওঠেনি। আন্টির কথা ভাবলেই বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই কয়েকদিনে আন্টির সাথে অনেক সময় পার করেছি, অনেক ভালো সম্পর্কও তৈরি হয়েছে। সবসময় মা বলে কথা বলে। তার কিনা সময় শেষ হয়ে আসছে রে। কোন সময় ডাক্তার বলেছে উনি এই আছে আর এই নেই, সময় একদম শেষ পর্যায়ে। ডাক্তারকে কত বললাম আপনার যত টাকা লাগে আমি দেব, একটা চেষ্টা করেন, কিন্তু ডাক্তার একেবারে না করে দিয়েছে। আগে হলে এটা ঠিক করা সম্ভব ছিল, কারণ তখন টিউমারটা ছোট ছিল। মাথায় অপারেশন করাটা এমনিতেই রিস্ক, তবুও চেষ্টা করলে আশা করা যেত। কিন্তু এখন ওইটা আকারে বড়র সাথে ফেটে উঠেছে। এখন মাথা ব্যথা বেশি, এই জন্যই হয়েছে। ফারহান এসব জানলে কি করবে কে জানে। আন্টি মাথায় হাত রেখে আমার মুখ বন্ধ করে দিল। কি করে হারিয়ে যাবে সবাইকে, একদিন মরে যেতে হবে। কিন্তু তবুও মানতে এত কষ্ট কেন হয়? বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছে রোজ, দরজা খোল। তুই খাবি না? দেখ 10টা বাজে, আর কতক্ষণ ওয়েট করবো সবাই? আম্মু আমি বলেছি তো আজ খাবো না, প্লিজ আমাকে ডেকো না, তোমরা খেয়ে শুয়ে পড়ো। এসব কি কথা রোজ? খাবি না কেন? কি হয়েছে? অসুখ হলো নাকি? দরজা খোল, আমার কিন্তু চিন্তা হচ্ছে। আম্মু একটু বললে এত বেশি কেন বোঝো তুমি? আর আমার কোনো অসুখ হয়নি, এমনি ভালো লাগছে না। মার যাওয়ার নাম নেই, সে নানা কথা বলেই চলেছে। অবশেষে আর না পেরে দরজা খুলে দিলাম। আম্মুকে জড়িয়ে ধরে রইলাম কিছুক্ষণ। এমন বিহেভে আম্মু আরো আতঙ্কিত হয়ে নানা কথা বলতে লাগলো। আমি কিছু না বলে বুকে মাথা রেখে চুপ করে রইলাম। আম্মুকে অনেক বুঝিয়ে পাঠিয়ে দিলাম। আম্মু চলে যাবার পর আমি ফারহানকে কল করলাম। কি নো রিসিভ? এই ছেলেটা কখনো সঙ্গে সঙ্গে আমার ফোন রিসিভ করে না, আজও না। কিন্তু আমিও কম কিসে, ফোন দিয়েই চলেছি, না ধরা অব্দি থামবো না। অবশেষে ফোন রিসিভ হলো। হ্যালো। বলো। এত দেরি হলো কেন ফোন রিসিভ করতে? ধরিনি তাই। ধরনি কেন? কথা বলতে চাইনি তাই। ফারহান একটা সত্যি কথা বলবে? বলো। তুমি আমাকে একটুও ভালোবাসো না? না। সঙ্গে সঙ্গে উত্তরটা দিল। সব সময় ফারহান এমন করেই কথা বলে, কিন্তু কখনো কষ্ট হয় না। আজ খারাপ লাগছে, মনে হচ্ছে জোর করে আমি ভুল করেছি। গলা দিয়ে কথা বের হচ্ছে না। ও পাশ থেকে ফারহান হ্যালো হ্যালো বলে ফোন কেটে দিচ্ছে, আর দিতে ইচ্ছে হচ্ছে না, তবুও দিলাম। কথা বলো না, আবার ফোন দিছো কেন? ফারহান আন্টির খেয়াল রেখো, কাছে থেকো। আমি আমার মার খেয়াল রাখবো কিনা সেটাও কি তোমার থেকে শুনবো? না, আসলে আন্টি অসুস্থ তো, তাই চিন্তা হচ্ছে। তুমি জানলে কি করে? এই রে, কি বলতে কি বলে ফেলেছি। আজ যে গিয়েছিলাম সেটা তো বলা যাবে না। আমি ফট করে ফোন কেটে দিলাম। পরদিন ফ্রাইডে, আজকে ভার্সিটি অফ। সারাদিন কোনোভাবে কাটিয়ে দিলাম আর ডিসিশন নিলাম ফারহানকে সব জানিয়ে দেব। এমন সময় না জানালে ও আরো বেশি কষ্ট পাবে। কিন্তু ফোনে না, ভার্সিটিতে গিয়ে সামনে বসে ভালো করে বলবো। সকালে উঠে আগেই ভার্সিটিতে চলে গেলাম। প্রতিদিন দেরি হলেও আজ আগেই আসছি। এ পর্যন্ত সব না জানাতে পার, আমি শান্তি পাবো। আন্টি যাই বলুক, আমার জানিয়ে দেওয়াটাই ঠিক হবে, কারণ মায়ের সম্পর্কে ফারহানের সব জানা উচিত। তাহলে আন্টির অনেক সেবা করতে পারবে, পরে নিজেকে সান্ত্বনা দিতে পারবে। কিন্তু এটা পরে জানলে কষ্ট অনেক বেশি পাবে। সারা ভার্সিটি খুঁজে পেলাম না, বসে আছি, আসছেও না। আমি অনেক আগে এসে পড়েছি ভার্সিটি, এখনো ফাঁকা। আস্তে আস্তে সবাই আসছে, কিন্তু ফারহানের দেখা নেই। আর না পেরে ফোন লাগালাম, কিন্তু বরাবরের মতো রিসিভ হচ্ছে না। একের পর এক দিয়েই চলেছি, বিরক্ত হয়ে ফোন রেখে দিলাম, কিন্তু রিসিভ হলো না। দেখলাম ক্লাসের স্যার আসছে, দেখেই ক্লাস রেখে বেরিয়ে এলাম। আনিশা আজ আসেনি। হঠাৎ ফোন বেজে উঠলো, দেখলাম ফারহান। খুশি হয়ে রিসিভ করলাম। ফারহান এসব কি? তুমি ফোন কেন রিসিভ করছো না? আর ভার্সিটিতে আসোনি, আজ কোথায় তুমি? খুঁজে পাচ্ছি না কেন? আজও লুকিয়ে আছো? প্লিজ সামনে এসো, আমার অনেক জরুরি কথা আছে তোমার সাথে। রোজা, আমি ফারহান না, জনি। জনি, তুমি কেন ফারহানের ফোন ধরেছো? ফারহানের কাছে দাও। ফারহান ফোন ধরতে পারবে না, ও সেই অবস্থাতে নেই। মানে? তারপর যা শুনলাম আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। একদিনও গেল না, কালকে সব জানিয়ে দেওয়া উচিত ছিল। এখন ফারহানকে সামলাবো কি করে? বাড়ি এসে আন্টির দেওয়া কাগজ নিলাম, এবার বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য ফারহানের বাড়ি। এখানে এসেই গাড়ি থেকে নেমেই তুলি বলে মেয়েটাকে দেখলাম। আমাকে দেখে কেমন রাগি চোখে তাকালো।
কি বলবো, ইগনোর করে চলে গেল। বুঝলাম না ব্যাপারটা কিছু। আমি দ্রুত গতিতে এগিয়ে বাড়িতে প্রবেশ করলাম। কিছু মহিলা চিৎকার করে কাঁদছে। কেউ বলছে খুব ভালো ছিল, না না কথা বলছে না, কিভাবে মরলো না কিছু। আমি খুঁজে জনিকে পেলাম। জনি আমাকে ফারহানের কাছে নিয়ে গেল। কি অবস্থা হয়ে গেছে! ছেলেরা যে এত কাঁদতে পারে জানতাম না। কখনো কোনো ছেলেকে এভাবে কাঁদতে দেখিনি। ছেলেরা অনেক কষ্টে হয় কাঁদে না, কিন্তু ফারহান কাঁদছে বাচ্চাদের মতো। আমি ফারহানের কাছে এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখলাম। ও শান্তভাবে আমার দিকে তাকালো, কিন্তু বেশিক্ষণ শান্ত রইল না। তেজি হয়ে কঠিন করে তাকিয়ে উঠে দাঁড়ালেও ওর আমার কাছে রাগের কারণটা বুঝলাম না। কিছু জিজ্ঞেস করার আগেই আমার গালে চড় বসিয়ে দিল। ঘটনা আকস্মিক। আমি হতভম্ব হয়ে গেলাম। ছল ছল চোখে তাকিয়ে আছি ফারহানের দিকে। ও আমাকে মারলো। কখনো কেউ আমার গায়ে হাত তুলেনি, আজ ফার্স্ট ফারহান আমার গায়ে হাত তুলল। যাকে এত ভালোবাসি তার থেকে এটা আমি আশা করিনি। কি করেছি আমি যার জন্য এমন কাজ করলো? আমি তো ওর কষ্টের জন্য এমন পাগলের মতো ছুটে এসেছি, আর ওই আমাকে কষ্ট দিল। গালে হাত দিয়ে চোখ ভর পানি নিয়ে তাকিয়ে আছি। ফারহান যা বললো তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি নাকি আন্টির ক্ষতি করেছি, আমাদের রিলেশনের কথা আন্টিকে জানিয়েছি, আর তা আন্টি মানেনি। আমাকে অপছন্দ বলেছে, তাই আমি নাকি তাকে অপমান করেছি। আমার অপমান সহ্য করতে না পেরে সে অসুস্থ হয়ে আমি নাকি তখন হসপিটালে নিয়ে যাই, তারপর গলির মোড়ে নামিয়ে দিয়ে চলে যাই। আমি নাকি আন্টির মৃত্যুর জন্য দায়ী। এক নিঃশ্বাসে কথাগুলো চিৎকার করে বলল ফারহান। গাল থেকে হাত নামিয়ে অবাক হয়ে শুনছি। এসব কি বলছে পাগলের মতো? আমি কিছু বলতে যাব, পাশ থেকে তুলি বলে উঠলো, এই মায়াটা ভালো না আমি আগেই জানতাম। হুটহাট চলে আসে। আমি তো শুনলাম চাচির লোকে কি জানি কথা কইবার নইছে। হঠাৎ দেখলাম চাচিরে ধুইরা নিয়ে যাইবাই লইছে গাড়ির কাছে। আমি আসবো, কিন্তু তার আগেই গাড়ি চইলা গেল। আবার দেখি একটা ওষুধ হাতে দিয়া মায়াটা চইলা গেল। প্রথম দিন তো ভালোই ভাবছিলাম, কিন্তু এখন দেখি কত সেনা। একদমে কথাগুলো বলছে। কি থেকে কি বলছে আমার মাথায় ঢুকছে না। মেয়েটা যে চরম মিথ্যে ফারহানের কানে দিয়েছে সেটা বুঝতে পারছি। ফারহান আমার কথা শুনো, ওর কথা বিলিভ করো না। ও কি আবল তাবল বলছে, তুমি আমার কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি। জোর করে আমাকে রিলেশন করতে বাধ্য করেছো। সারা ভার্সিটির সামনে আবার আমার মাকে সব বলে কষ্ট দিলে কেন বলো? কেন আমার জীবনটা নরক করে দিলে? কেন? কি ক্ষতি করেছিলাম আমি? তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তুমি আমার জন্য একটা অভিশাপ। কেন মাকে সব বললে? কেন? আমার মা ছাড়া আর কেউ নেই। এখন আমি কি করে থাকবো? এই ঘরে মা ছাড়া আমি বড় একা, বড় একা। জনি ওকে চলে যেতে বলো। ও এখানে থাকলে আমি কি করে ফেলবো নিজেও জানি না। ফারহান আমার কথা না শুনে এত অপমান করলো, কষ্ট পেলাম। যেখানে আমার দোষই নেই তার জন্য শাস্তি পাচ্ছি। না, আর কখনো ফারহানের কাছে আসবো না। ও কি বললো আমি ওর জন্য অভিশাপ? না, এই অভিশাপ হয়ে আমি আর আসতে চাই না। ও আমাকে একটুও ভালোবাসে না, একটুও না। যেখানে ভালোবাসা নেই সেখানে আমি কি করে থাকি? আর জোর করব না, কখনো জোর করব না নিজে থেকে। না আসলে আমিও আর আসবো না। হাতের পিঠে চোখের পানি মুছে নিলাম। তারপর ব্যাগ থেকে চিঠি বের করলাম, যা কালকে আন্টি আমাকে দিয়েছিল। আমি এগিয়ে ফারহানের কাছে যেতে নিলে ফারহান হাত উঠিয়ে থামিয়ে দেয়, যেতে মানা করে। আমি আর এগিয়ে যাই না, সাহস হয় না। এই কয়দিনে আমি একটু জায়গা করতে পারিনি ফারহানের মন। এটা ভেবে আরো কষ্ট লাগছে, মরে যেতে ইচ্ছে হচ্ছে। আন্টি তুমি কেন এভাবে চলে গেলে? আমি যে ফারহানকে হারিয়ে ফেললাম একেবারে। চিঠিটা জনের হাতে দিয়ে দৌড়ে বাইরে চলে এলাম। আন্টির কাছে গেলাম, অনেক মহিলা বসে আছে। আমি কাছে গেলাম না, দূর থেকে দেখলাম সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে। আর দাঁড়ালাম না, চলে এলাম। আন্টির জন্য ফারহানের কাছে এত অপমানিত হয়ে আমি এতটা ব্যর্থ, একটু জায়গা করতেও পারিনি, উল্টো ঘৃণার পাত্রী হলাম। 3 দিন পর, এই 3 দিন ফারহানের সাথে যোগাযোগ করিনি। অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কথা না বলে থাকতে পারছি না। সব রাগ ভুলে যেতে ইচ্ছে হচ্ছে। ও কেমন আছে কে জানে। মাকে হারিয়ে বেচারা তো অনেক কষ্ট পেয়েছে। আমি সেটা ভেবে ওকে একা ছেড়ে দিয়ে ভুল করেছি। আন্টি বলেছিল সব সময় ওর পাশে থাকতে, আর আমি কিনা এইভাবে চলে এলাম। ওই তুলি মেয়েটাই তো এসব করেছে, ওকে তো আমি ছাড়বো না। মিথ্যা বলা না, ভার্সিটিতেও যায়নি 3 দিন।
রাগ ভুলে আবার ফারহানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভার্সিটিতে যাওয়ার কথা বলে ফারহানের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। গলির মোড়ে এসে গাড়ি থেকে নামতেই তুলি বলে মেয়েটাকে দেখলাম। আমি ডাক দিব তার আগেই দৌড়ে চলে গেল। এমন ভেবে অবাক হয়ে তাকিয়ে আছি তুলির যাওয়ার দিকে। ওকে পরে দেখে নেব, আগে ফারহানের সাথে কথা বলে আসি। এগোতে লাগলাম। আজ ওকে ফারহান অপমান করবে নাকি আমাকে বোঝার চেষ্টা করবে। বাসায় ঢুকেই জনির সাথে দেখা হলো। জনি আমাকে দেখেই দৌড়ে এলো। আমার অপেক্ষায় ছিল এমন তার হাব ভাব। আমি ব্রু কুচকে তাকিয়ে আছি। রোজা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। রাগ করে থাকতে পারবে না। ফারহানের এমন সময় তোমাকে ওর সবচেয়ে বেশি প্রয়োজন, কিন্তু সেই তুমি এলে না এতদিন। এর জন্য ফারহানই দায়ী, কিন্তু ফারহান ওর ভুল বুঝতে পেরেছে। তুমি রাগ করে থেকো না প্লিজ। মাকে হারিয়ে ও বুঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তখন তুলি ওইসব বলল তোমার নামে, যা খুব সহজে বিশ্বাস করে নিয়েছিল। আর যার জন্য এত কথা শুনিয়েছে, পরে কষ্ট পেয়েছে। কারণে ও মুখে স্বীকার না করলেও ও তোমাকে ভালোবাসতো, কিন্তু তোমাকে জানতে দিতে চায় না, তাই ইগনোর করতো। ও ভাবতো ও তোমার যোগ্য না। তুমি এত ধনী ঘরের মেয়ে, পরে যদি আর ওকে ভালো না বাসো, তাই নিজে থেকে তোমাকে অবহেলা করতো। কিন্তু তুমি ওই দিন আর জোর না করাই আর যোগাযোগ না করাই ছেলেটা কত কেঁদেছে। একে তো মানে তুই কষ্ট কি অবস্থা হয়েছে, খায় না, ঘুমায় না, সারাদিন নিজেকে দোষারোপ করে। চিঠিটা পড়ে আরো ভেঙে পড়েছে, যাতে জানতে পারেছে আন্টির মৃত্যুর জন্য তোমার কোনো হাত নেই। তখন থেকে আরো কষ্ট পাচ্ছে, পাগলামো করছে। সব শুনে অবাক হয়ে আছি, আর কিছু না। ফারহানও আমাকে ভালোবাসে শুনেই আমার মনটা নেচে উঠল। আর কিছু না শুনেই ভিতরে এলাম। ফারহান বসে আছে, আমাকে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি এসেছি এটা বিলিভ করতে পারছে না। কি অবস্থা হয়েছে ছেলেটার! আমি কেন এত রেগে গেলাম? না হলে আর কষ্ট কম হতো ওর। আমি এগিয়ে যাওয়ার আগেই ফারহান এগিয়ে এলো আর আমার হাত ধরে একটা কথাই বলল। রোজার খুশি আর দেখে কে? ফারহান নিজের ভুল স্বীকার করেছে, ওকে ভালোবাসে। তখন থেকে খুশিতে কি থেকে কি করবে ভাবার বাইরে। ফারহান যে এই কথা বলবে কল্পনাও আমি তো ভেবে নিয়েছিলাম। ফারহানকে আর কখনো পাবো না, ওকে ভুলতে হবে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি আমার কাছে ফারহানকে দিয়েছে। ফারহান আমাকে ভালোবাসি বলেছে। 1 সপ্তাহ হলো ফারহান ভার্সিটি আসে না, ফোন দিলে ধরে না বেশি। আমি ডিস্টার্ব করি না। এখন সবে মাত্র মাকে হারিয়ে কষ্টে আছে, তাই হয়তো। কিন্তু আর 3 দিন পর এক্সাম। এখন তো ফারহানের ভার্সিটি আসতেই হবে। কষ্ট তো হবে, তাই ভার্সিটি না এসে লেখাপড়ার ক্ষতি কেন করবেন? রাতে ফোনে ফারহানকে অনেকবার বোঝাতে চেয়েছি, মানে বলতে চেয়েছি, কিন্তু ফারহান ভার্সিটির ব্যাপারে কিছু বললেই ফোন রেখে দেয়। তাই আর ফোনে না, সরাসরি ওর বাড়িতে চলে যাব। ভার্সিটির জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠে স্টার্ট দিব, ভাইয়া এসে গাড়িতে বসতো। আমি স্টার্ট দেওয়া বাদ দিয়ে অবাক হয়ে তাকালাম। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি ছাড়, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। মানে কি? তোর লেট হচ্ছে তো তুই এখানে উঠছিস কেন? তোর গাড়ি কই? সেটা খারাপ হয়েছে। কাল অফিস থেকে আসতে খারাপ হয়ে গেছে, আমি তো অটো করে বাড়ি এসেছি। ঠিক হয়নি। আজ তোর সাথেই যেতে, অফিসের রাস্তা তো তোর ভার্সিটির দিকেই, তাই তোকে রেখে আমি গাড়ি নিয়ে চলে যাব। তারপর ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিব, গাড়ি নিয়ে আসবে। রোজার কপালে কোচ পড়ল। কোন জ্বালা! আজকে এই ভাইয়ার গাড়ি নষ্ট হতে হলো। আমি তো ভার্সিটি যাব না, এটা তো আর ভাইয়াকে বলা যাবে না। এখন ভার্সিটি গেলে অনেক সময় লস হয়ে যাবে। কি করি এখন? হঠাৎ বুদ্ধি এলো রোজার মাথায়। আচ্ছা ভাইয়া, তুমি আমার গাড়ি নিয়ে চলে যাও। চলে যাব মানে? তুই যাবি না? না। না মানে কি? তোর না পরীক্ষা চলে এসেছে, এখন অফ দেওয়া ঠিক না। চুপচাপ চল, আমি সাথে গেলে সমস্যা কি? সমস্যা না তো ভাইয়া, আমি বলতে চাইছি তুমি চলে যাও। আমার জন্য কেন দেরি করবে? ভার্সিটি থামবে। আর আমি তো জোরে চালাই না, আমি বরং আজ লোকালেই চলে যাই। না, একদম না। লোকালে যাওয়া দরকার নেই। কাল আমি বুঝেছি কি বাজে অবস্থা তোর। কষ্ট হবে, আর আমার তোর জন্য লেট হবে। জোরে চালাস না তো। আমি ড্রাইভ করি, তুমি পাশে বসো। না ভাইয়া, আমার লোকালে যেতে প্রবলেম নেই তো। তুমি যাও না গাড়ি নিয়ে, আর পাঠাতে হবে না। আমি ঠিক চলে আসবো, প্রবলেম হবে না। ভাইয়া কিছুতেই আমাকে রেখে যাবে না।
কিন্তু আমি কোনোভাবে যাব না ভাইয়ার সাথে। আমার সাথে প্রেরণা উঠে ভাইয়া চলে গেল গাড়ি নিয়ে, আর আমি চললাম গাড়ি খুঁজতে। দাঁড়িয়ে আছি তো আছি, কোনো গাড়ি পাওয়া যায় না। এইভাবে অন্যরা চলে কিভাবে? কোনোভাবেই গাড়ি পেলাম না। আগে যেতে চাইলে এই অবস্থাই হয়। বাসায় চলে এলাম। আম্মু আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। সব বললাম। সব শুনে আম্মু আমাকেই বকলো, যাইনি ভাইয়ের সাথে তাই। আম্মুকে চোখ করিয়ে জিজ্ঞেস করলাম এখন যাব কি করে, সেই সাজেশন দাও। আম্মু ভেবে বলল, স্কুটিটি নিয়ে যা। হঠাৎ স্কুটির কথা বলাতে আমি লাফিয়ে উঠলাম। আমার তো মনেই ছিল না আব্বু এবার জন্মদিনে গাড়ি দিয়েছে, তাই আর স্কুটির কথা মনেই নেই। 6 মাসের মতো হয়ে গেছে ওইটা ধরিনি। আম্মুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বেরিয়ে গেলাম। রফিক চাচাকে বলে সেটা বের করে আনলাম। কি অবস্থা হয়েছে, মাকড়সার জালে পড়ে আছে, ধুলো ময়লা লেগে আছে। তখন ব্যবহার করতাম, কত যত্ন করা হতো। এখন নতুন পেয়ে এটাকে একেবারে অবহেলায় ফেলে রেখেছি, দেখেই খারাপ লাগছে। এইটা আব্বু যখন গিফট করেছিল কত খুশি হয়েছিলাম, কত স্মৃতি আছে এই স্মৃতিতে। অথচ এখন এটাকে ভুলে গেছি। মানুষ সত্যিই স্বার্থপর, নতুন ভালো কিছু পেলেই পুরনো জিনিসকে অবহেলা করতে থাকে। রফিক চাচাকে বলে পরিষ্কার করতে লাগলাম, আমিও করছি সাথে। অবশেষে শেষ হলো, পানি দিয়ে মোছা হয়েছে, যার জন্য আবার আগের মতো সুন্দর লাগছে। দেখি মুখে হাসি ফুটে উঠলো। ফারহানদের বাসার গলি দিয়ে আজ বাইক ঢুকছে, কারণে গাড়ির মতো তো আর বাইক বড় না। আমি নেমে হাত দিয়ে নিয়ে যাচ্ছি। হঠাৎ তুলিকে চোখে পড়লো। মেয়েটা এখনো আমাকে খেয়াল করেনি। দেখেই বাইক রেখে ওর হাত ধরে টেনে আনতে লাগলাম। আচমকা টানাতে ভয় পেয়ে আমার দিকে তাকালো, আর আমাকে দেখে অবাকের সাথে ভয় পেয়ে গেল। হয়তো হাত ধরা না থাকলে ছুটে পালাতো, কিন্তু সে সুযোগ নেই। আমি যে হাত শক্ত করে ধরে রেখেছি। আমার হাত ছাড়েন, এমন করে টানছেন কেন? আমি কিছু না বলে বাইকের কাছে এনে হাত ছাড়লাম না, দাঁড়ালাম। আমারে এনে আনলেন কেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে তুলি। আমার আপনার লগে কোনো কথা নাই, আমার হাত ছাড়েন কইতাছি। সরি, হাত ছাড়তে পারবো না। আমাকে দেখে ভয় পাচ্ছ কেন, আর লুকাচ্ছ কেন? কনে আমি লুকাই না, আর ভয় পামু কেন? আমনে বাঘ না ভাল্লুক যে ভয় পামু? আমারও তো সেই কথা, ভয় পাও কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আই মিন তুমি যা বললে আমিও তাই বললাম। আমার দিকে তাকাচ্ছ না কেন? ভয় না বলে পাও না? ওকে গুড। তা কিছু সত্যি কথা বলবে? কোন? তুমি কি ফারহানকে ভালোবাসো? সঙ্গে সঙ্গে মেয়েটি আমার দিকে তাকালো। কি হলো বলো, তুমি ফারহানকে ভালোবাসো নাকি ফারহান তোমাকে, নাকি দুজন দুজনকে? কি কোন আপনি? আমার কথার জবাব দাও। আমি জানি তুমি ফারহানকে লাইক করো, তাই তো আমার নামে মিথ্যা বলে আমাকে ফারহানের জীবন থেকে সরাতে চাইছিলে। আপনি কেমনে জানলেন? আমি জানি সব। বলো, আমি সত্যি বলেছি না? না, আপনি সত্যিই কোন। নয় ফারহান ভাইও আমারে ভালোবাসে, কিন্তু আপনি জোর করে তার আমার থেকে কাড়া নিতেছেন, তাই তো ওইগুলো বানাইয়া কইছি। ও, ফারহানও তোমাকে ভালোবাসে, কিন্তু আমাকে তো কখনো এই কথা বলে নাই। বললে আমি তোমাদের বিয়ে দিয়ে দিতাম। আচ্ছা, নো টেনশন। এখন যেহেতু জেনে গেছি, বিয়ে আমি দিয়ে দিব। তার আগে ফারহানের কাছে জেনে নি। মানে? আর কিছু না বলে তুলিকে নিয়ে ফারহানের বাড়ির দিকে যেতে লাগলাম। ফারহান তোমার বউ নিয়ে এসেছে। ফট করে কথাটা বলে উঠল রোজা। আচমকা এমন অদ্ভুত কথা শুনে ফারহান বসা থেকে উঠে দাঁড়ালো, সাথে চোখ মুখে বিস্ময়। তার কি বলছে? রোজা পাগল হলো নাকি? মানে কি সব বলছো? আমি ঠিকই বলছি ফারহান, এই যে তুলি তোমার ভালোবাসা। বউ বলেছে আসলে বিয়েটা তো হয়নি, কিন্তু চিন্তা করো না, আমি যখন একবার জেনে গেছি তোমরা দুজন দুজনকে ভালোবাসো, আমার জন্য সেটা প্রবলেম হচ্ছে, তাই আমি ভেবেছি তোমাদের বিয়ে দিয়ে দেব। তুলি, তাই না? তোমার এখন বিয়ে করতে প্রবলেম নেই তো? তুলি নতুন বউয়ের মতো মাথা নিচের দিকে দিয়ে আছে, লজ্জায় নিচের দিকে থেকেই বলে উঠল, আমার তো সমস্যা নেই, কিন্তু মাকে বলতে হবে তো। আমি কিছু বলবো ফারহান চিৎকার করে বলে উঠল, রোজা কি সব আবোল তাবোল বলে চলেছো? আমি বিয়ে করব আবার ভালোবাসি তুলিকে, কি এসব? কি মানে, তুমি জানো না ফারহান? না, আমি তুলিকে কেন ভালোবাসবো, আর বিয়ে তাও তুলিকে? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা তো ঠিকই আছে। তুমি তুলিকে ভালোবাসো না? না, তুলিকে আমি ভালোবাসতে যাব কেন? এসব আজগুবি কথা কে বলেছে তোমাকে?
কে আবার? তুলি তো বললো তোমরা নাকি ভালোবাসো দুজন দুজনকে, আমার জন্য নাকি। তুলি এসব বলেছে? তুলি, তুই এসব কথা রোজাকে বলেছিস? না মানে আসলে ভাইয়া। কি না মানে করছিস? এসব মিথ্যা কথা কেন বলেছিস? সেদিন রোজার নামে মিথ্যে কথা বলেছিলি, সেদিন ক্ষমা করেছিলাম। আবার মিথ্যা কথা বলেছিস আজকে? তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। খুব বার বেড়েছিস তুই। কথাটা বলে ফারহান আমাদের দিকে এগোতে লাগলো। এমন সময় আমি তুলির হাত ছেড়ে ফারহানকে থামাতে সামনের দিকে যাব, হাত ছাড়তেই শো করে দৌড়ে পালিয়ে গেল তুলি। আমি অবাক হয়ে ওর যাওয়ার দিকে দেখছি। কি মেয়ে রে বাবা, এমন ভাবে দৌড় দিল যেন চুরি করে পালিয়েছে। ফারহান পেছনে যেতে নিলে আমি থামিয়ে দেই। আরে তুমি কোথায় যাচ্ছ আমাকে রেখে? ওকে আজ উচিত শিক্ষা দেবো, ছাড়। ছাড়ো তো সব। আমি ওর কথা বিলিভ করছি নাকি? আমি তো মজা করতে চাইছি, কিন্তু তুমি তো আমার সব কিছুতেই পানি ঢেলে দিলে। বেচারা দৌড়ে পালালো। মজা করছিলে তাহলে? ও কি এসব বলেনি? আরে তা বলেছে বলেই তো করেছিলাম। তবু আমি তো ভেবেছিলাম তুমি ওকে বিশ্বাস করছো। আমি কি তোমার মতো বোকা নাকি? ভালোবাসার মানুষকে বিশ্বাস না করে ওকে করতে যাব? আমার কথা শুনে ফারহান মাথা নিচু করে ফেললো। হয়তো কষ্ট পেয়েছে। আচমকা কথাটা বলে আমারও কষ্ট লাগছে, তাই কথা ঘুরিয়ে অন্য কথা বললাম। যে জন্য এসেছিলাম। ফারহান, তুমি ভার্সিটিতে যাও না কেন? এক্সাম চলে এসেছে, তুমি এইভাবে ক্লাস মিস করলে তো রেজাল্ট খারাপ হবে। আমি আর ভার্সিটি যাব না। হোয়াট? যাবে না মানে? যাব না মানে যাব না। আমি আর পড়বো না। এসব বলছো? পড়বে না? তুমি কি পাগল হয়েছো? পড়বে না কেন? পড়ালেখা করে কি হবে? কার জন্য পড়ালেখা করব? আমার তো কেউ নেই। কেউ না। যার জন্য বড় হবার ইচ্ছে ছিল সেই তো নেই। কি বলতে চাইছো ফারহান? আন্টি নেই বলে তুমি সব ছেড়ে দেবে? আমি তোমার কাছে কি কিছুই না? কি হলো বলো? কিছু করতে চাও না, পারবে না, সব ছেড়ে দিয়ে বসে থাকবে? এতে আন্টি ভালো থাকবে না, সে কষ্টে থাকবে। কারণ আন্টি নিজের চিকিৎসা না করে তোমার জন্য রেখে গেছে, যাতে পড়ালেখা করে ভালো কিছু করতে পারো। কিন্তু তুমি কি করতে চাইছো? সব ছেড়ে দিয়ে তার আত্মাকে কষ্ট দিতে? আমার কথায় ফারহান কিছু বলল না, চুপ করে রইল। সেদিনের মতো চলে এলাম। জানি না ফারহান কি করবে। ও কিছু বলে উনি চুপ করেই ছিল। পরদিন ভার্সিটি এসে দেখি ফারহান এসেছে। আমার খুব ভালো লাগলো ওকে ভার্সিটিতে দেখে। শপিং মলে দাঁড়িয়ে আছি। এখানে কেন এলো ফারহান? ভেতরে চলো। তুমি কিছু কিনো? আমি কি কিনবো? আমার তো সব আছে। না মানে আমি তোমাকে কিনে দিতাম। কিছু একটা কিনো প্লিজ। আমার তোমাকে কিনে দিতে ইচ্ছে হচ্ছে। এসবের কি দরকার ছিল ফারহান? আমার তো সবই আছে। আচ্ছা তুমি এত করে বলছো যেহেতু কিনছি, কিন্তু তুমি পছন্দ করে দেবে ওকে? আমি পছন্দ করব কিভাবে? আমি কি মেয়েদের পছন্দ বুঝি নাকি? তুমি চয়েস করে নাও, আমার পছন্দ ভালো না। তাহলে কিছু লাগবে না, চলো যাই অন্য কোথায়। আচ্ছা আমি পছন্দ করবো, চলো। শপিং মলের ভেতরে ঢুকলাম। এটা বড় শপিং মল। সবকিছুর প্রাইস অনেক ফারহান। এখানে কেন এলো আল্লাহই ভালো জানে। নাও করতে পারছি না। এখানে কিনে দেওয়ার মতো টাকা আছে তো ফারহানের কাছে? জিজ্ঞেস করলে ও লজ্জা পাবে। দূর, নাও করতে পারছি না। ফারহান হয়তো জানে না এসবের ব্যাপারে। দোকানে দাঁড়িয়ে আছি, আমাকে দেখতে বলেছে। আমি চুপ করে ডায়মন্ডের দোকানে দাঁড়িয়ে আছি। ফারহান এখানে এনে দাঁড় করিয়ে রেখেছে আমাকে। কিছু পছন্দ করো? আমরা অন্য কোথাও যাই চলো, এখানে কিছু ভালো না। কি বলছো রোজা? এখানকার সবকিছুই তো সুন্দর, একটা পছন্দ করো না? সুন্দর আমার ভালো লাগে না। অন্য কোথাও থেকে কিনে দিও। এখান থেকে চলো না প্লিজ। ধুর, বুঝছো না আমি পছন্দ করছি? দাঁড়াও। ফারহান একটা আংটি এনে আমার হাতে দিয়ে দেখালো। বলল, আমি কৃত্রিম হাসি মুখে ঝুলিয়ে রেখেছি, এখনই ফারহানের হাসিটা চলে যাবে। চলে গেল। প্রাইস জানতে চাইতেই ফারহানের হাসি মাখা মুখ কালো হয়ে গেল। আমি টেনে ওকে বাইরে নিয়ে এলাম। ফারহান মুখ কালো আর লজ্জা পেয়েছিল। সেদিন আর আমার দিকে ঘুরেও তাকায়নি। ওরা জানতো না ওইটা এত দামি হবে, আমি শিওর। কিন্তু ফারহান ওখানে গেল কেন? ফারহানকে পরে বলেছিলাম, ফারহান, তুমি আমাকে ডায়মন্ডের দোকানে কেন নিয়ে গেলে? তুমি তো জানো ওগুলোর দাম অনেক। আর এত দামের জিনিস আমি কি চেয়েছি তোমার কাছে? আমাকে তুমি কিছু দিতে চাও ভালো, সেটা যে দামেরই হোক না কেন, আমি সেরা বলে গ্রহণ করব। দামের বিচার করে নয়। ভালোবাসার মানুষের দেওয়া যে কোনো উপহার আমার কাছে স্পেশাল। ফারহান মাথা নিচু করে আমার কথা শুনে মুগ্ধ চোখে তাকিয়ে যা বলল, তাতে আমার রাগ সাত আসমানে চলে গেল।
অনেক এসব বলেছে আমাকে এখান থেকে গিফট করার জন্য। গিফট করার বুদ্ধি অনেক ফারহানকে দিয়েছে, কিন্তু সামনে রাগ প্রকাশ করিনি। ভার্সিটি বসে আছি, ফারহান এখনো আসেনি। আমি ইচ্ছা করে আগে এসেছি, অনেককে আজ আচ্ছা মতো অপমান করব। ওর জন্য সেদিন ফারহানের মুখ কালো করেছিল। সিটে বসে কথা ভাবছি, পাশে কলি আর আনিশাও আছে। কথা বলছি না বলে জ্বালাচ্ছে। কিছু বলবো অমনি অনেক এলো ক্লাসে। আমি উঠে অনেক যে সিটে বসলো, আমিও গিয়ে বসলাম। হঠাৎ আমাকে নিজের পাশে বসতে দেখে অবাক চোখে তাকালো। এত অবাকের কিছু হয়নি অনেক, তোর সাথে জরুরি কথা আছে তাই চলে এলাম। আমার সাথে তোর জরুরি কথা? হুম, তুই যা শুরু করেছিস একদম ঠিক করছিস না। ফারহানকে এসব বলে আমার মন থেকে নিজের জন্য ভালোবাসা একটুও কমবে না। নেক্সট টাইম আলতু ফালতু কিছু ফারহানকে বললে আমি তোকে দেখে নেব। ওর উত্তরের আশা না করে আমি চলে এলাম। আনিশা আর কলি তো আমাকে এভাবে কথা বলতে দেখে অবাক হয়ে তাকিয়েছিল। আমি কাছে যেতে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে, সব খুলে বললাম ওদের। তিনজন বসে এসব বলছি, ওরা তো অনেকের উপর রেগে গেল। একটু পরেই ফারহানও চলে এলো, আমার দিকে একবার তাকিয়ে জনিদের সাথে বসে পড়লো। অনেকেরই আজকেই ক্লাস শেষ, 2 দিন পর এক্সাম। ছুটির পর ফারহান আমাকে নিয়ে ভার্সিটি থেকে একটু এগিয়ে একটা পার্ক আছে ছোটখাটো, সেখানে নিয়ে এলো। বেঞ্চেতে বসে আছি, ফারহান আর একদিন আছে এক্সামে। তুমি কিন্তু ভালো করে পড়বে, পড়ালেখা তোমাকে ভালো করে করতে হবে, নয়তো আব্বু তোমার কাছে আমাকে বিয়ে দেবে না। হুম। চলো এখানে বসে থেকে সময় নষ্ট না করে বাড়ি যাও। হুম। হুম বলেও ফারহান উঠছে না। কি হলো, উঠো তোমাকে? বলে একটা প্যাকেট বের করলো। আমি ব্রু কুচকে তাকিয়ে আছি। এটা কি ফারহান? তোমার জন্য কিনেছিলাম, দেখো তো পছন্দ হয় কিনা। বেশি দামি না। আবার দাম নিয়ে পড়লে? তুমি আমাকে কিছু দিলে, এটাই তো অনেক ফারহান। দামে কি আসে যায়, তোমার দেওয়া যা কিছু আমার জন্য খুব স্পেশাল। কারণ তোমার দেওয়া গিফট, এতে তোমার ভালোবাসায় মিশে থাকবে। দাও তো কি আছে এতে। বলে প্যাকেট হাতে নিলাম। ওয়াও পায়েল, সো নাইস ফারহান, আমার খুব পছন্দ হয়েছে। ফারহান রোজার দিকে তাকিয়ে আছে। রোজা হাসি মুখে পায়েল দেখছে, তারপর ব্যাগে ভরে নিল। সত্যি পছন্দ হয়েছে নাকি আমাকে খুশি করতে মিথ্যে বলছো রোজা? সত্যি আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে কেন খুশি করতে মিথ্যা বলবো, পছন্দ না হলে বলে দিতাম। চলো এবার। 2 দিন পুরো দমে পড়তে লাগলাম। কথা কম পড়া বেশি, রাতে কিছু সময় কথা বলি, কিন্তু আমার পড়ার কথা আমি পড়ার কথা বেশি বলি। পরীক্ষা শেষ হতে লাগলো। পরীক্ষা ভালোই হয়েছে। শেষ পরীক্ষা দিয়ে বাড়ি দেরি করে আসলাম, আর সেদিন আমার জন্য নতুন চমক অপেক্ষা করছিল। ফারহানের ব্যাপারে বাড়িতে সবাই সবকিছু জেনে গেছে, কিন্তু কি করে আব্বুকে আমি পরে ধীরে সুস্থে বলতে চাইছিলাম, কিন্তু কেউ খুব বাজে ভাবে বলেছে। ভাইয়া আব্বু রেগে আছে, ফারহানের সম্পর্কে জিজ্ঞেস করলো। আমি সব বললাম। বিপরীত গালে পড়লো চড়, যা আব্বু দিয়েছে। যে কখনো আমাকে মারেনি, আজ আমার গায়ে হাত তুললো। একটা বস্তে ছোট লোককে তুমি ভালোবাসি বলছো? রোজা, তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের সাথে যাই প্রেম করবে নিজের লেভেলে কারোর সাথে করতে পারতো, যার পরিবারে কেউ নেই, ছোট একটা বাড়ি। তুমি কি করে ভালোবাসতে পারলে? রোজা, আমি অবাক হচ্ছি তোমার চয়েস দেখে। এই ছোট লোক তোমাকে ভালোবাসে না, টাকা দেখে ভালোবাসি বলছে। ভাইয়া আব্বু আমাকে যা নয় তাই বললো, সাথে ফারহানকেও। আমার চোখ দিয়ে পানি পড়ছে। ফারহানকে খারাপ বলছে, যা আমার সহ্য হচ্ছে না। 1 সপ্তাহ ধরে ফারহানের সাথে যোগাযোগ করতে পারছি না। আব্বু আমার ফোন নিয়ে নিয়েছে, ঘর বন্দি করে রেখেছে। কি এমন বলেছে যে যার জন্য এমন করা? যে আব্বু কখনো আমার কোনো কথা ফেলেনি, সে আর আমার কথা চিন্তা না করে আমাকে কষ্ট দিচ্ছে। নিজের আব্বু ভাইয়াকে চিনতে পারছি না, তারা এমন করছে কেন ফারহানের সাথে? কথা বলতে না পারতেই কত কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমি বুঝতেছি। আব্বুকে বোঝাতে চাইলাম, তার এক কথা, ফারহান ছেলে ভালো না, গরিব, টাকার লোভী, স্বার্থের জন্য প্রেম করছে। এসব বলে আমার মাথা খাচ্ছে, আমার কথা শুনতেও চাচ্ছে না। তারা এতটা ভুল বুঝছে, কেউ ইচ্ছে করে এমন করেছে আমি নিশ্চিত। না হলে এত না এমন করছে পেছনে থেকে। আমার ফারহানের টাকার লোভ নেই, ও খুব ভালো। আপু তোমরা কেন বুঝছো না? ওর সাথে কথা না বলে যে আমার খুব কষ্ট হচ্ছে। এদিকে কালকে আব্বু আমার বিয়ের কথা বলেছে শুনেছি, কিন্তু কিছুতেই আমি বিয়ে করব না, যাই হয়ে যাবে না কেন। বালিশে মাথা রেখে একাধারে কেঁদে চলেছি। এখন রাত 11টার মতো বাজে।
হঠাৎ বারান্দায় ঠাস করে কিছু পড়ার শব্দ কানে আসতেই রোজা কান্না বন্ধ করে উঠে বসলো। এত রাতে কিসের শব্দ হচ্ছে ওইখানে? ভূতের ভয় পাচ্ছে। ভূত নাকি ভয়ে জড়সড় হয়ে বসলো। হঠাৎ বারান্দায় দরজা খুলে কেউ ভেতরে এলো। অন্ধকারে খালি ছায়া দেখতে পাচ্ছি। ভয়ে ভয়ে চিৎকার দিতে যাব অমনি সামনের দিকে ভূত ভেবে যে ফোনের লাইট নিজের দিকে ধরলো, আর তাকে দেখে আনন্দে অবাক হলাম। এ তো আমার ফারহান। ফারহান, তুমি এখানে এত রাতে কিভাবে এলে? এসেছি কোনোভাবে, কিন্তু তোমার কি হয়েছে রোজা? আমার সাথে যোগাযোগ করছো না কেন? এত চিন্তা হচ্ছিল জানো? তোমার নাম্বার ফোন দিয়েও তোমাকে পাচ্ছিলাম না। এক সপ্তাহে কথা না বলে কি করে থাকলে? আমার কথা একবারও কি মনে পড়েনি তোমার? পরেনি আবার? খুব করেছে, কিন্তু যোগাযোগ করার কোনো পথই পাইনি, তাই করিনি। মানে? ফারহানকে সব খুলে বললাম। ও সব শুনে কিছু সময় নীরব হয়ে রইল। আমি ওর মুখের পানে তাকিয়ে আছি। কি হলো ফারহান, কিছু তো বলো। কি বলবো রোজা? আমি আগেই তোমাকে বলেছিলাম তোমার পরিবার আমাকে কখনো মেনে নেবে না, কিন্তু তুমি শুনলে না। এখন দেখো আমার কথাই সত্যি হলো। এভাবে বলছো কেন? মেনে নিত, কিন্তু কেউ ইচ্ছে করে এমন করেছে যে চায় না তোমার আমার সম্পর্ক সবাই মানুক। তাই বাড়িতে সবাইকে ভুল বুঝিয়েছে। আর আমি এই ভয়ে কিছুতেই করব না। আর আমি এই বিয়ে কিছুতেই করব না। ছেলেকে বলে দেব সব। কেউ জেনে তো একটা মেয়েকে সম্মতি ছাড়া বিয়ে করবে না। ফারহান মুখ ভার করে রেখেছে। ওর মনে আমাকে হারানোর ভয় দেখছি। কষ্টের মাঝেও আনন্দ পাচ্ছিলাম। ফারহান যে আমাকে সত্যিই ভালোবাসে তা ওর মুখ দেখেই বুঝে যাচ্ছিল। পরদিন ছেলের বাড়ির লোক আমাকে দেখতে আসলো। বাড়ির লোককে বুঝিয়ে তো লাভ নেই। পড়ালেখার কথা বলবে বিয়ের পর পড়বে, আর ভালোবাসার কথা বললে সবাই নীরব থাকে। আমার কথা যেন শুনতেই পায় না, এমন বিহেভ করে। ছেলেদের সামনে এসে আমি এত চমকালাম যে হাতের ট্রে পড়ে গেল। তুই কাজটা ঠিক করিসনি অনেক। বাড়ির সবাইকে ফারহানের নামে মিথ্যা অপবাদ বলে আবার এখন এসেছিস বিয়ে করতে। ইয়েস বেবি, তোকে প্রপোজ করলাম, তুই তো আমাকে রিজেক্ট করে দিলি। কার জন্য? ওই রাস্কেলটার জন্য? এটা আমি মেনে নিব অসম্ভব। তাই তো বাড়িতে বেশি কিছু না, শুধু টাকা দেখিয়েছি। তোর ফ্যামিলি তোকে ভালোবাসে, তাই তোকে কোনো বস্তির ছেলের কাছে দেবে, যে কিনা টাকার জন্য রিলেশন করে। ওর কথা শুনেই গালে চড় দিয়ে বসলাম। রাগে আমার শরীর কাঁপছে। বাড়িতে ততদিনে বিয়ের ধুম পড়েছে। কেউ আমাকে বিশ্বাস করছে না। 2 দিন পর নাকি বিয়ে। আমি কি করব বেশি না ভেবে মায়ের রুম থেকে আম্মুর ফোন চুরি করে আনলাম আর ফারহানকে আমার আমার প্ল্যান বললাম। ও কিছুতেই রাজি না। আমি ব্ল্যাকমেইল করে রাজি করালাম। এই ছেলে বোকা একটা, কিছুতেই সাহস করতে পারে না। রাত 2টোর সময় লুকিয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। 2 সেট ড্রেস আর কিছু আনিনি। ফারহানের এক কথা, কিছু নিয়ে আসলে আবার ফিরিয়ে দিয়ে যাবে। ভয়ে শরীর থেকেও গহনা সব খুলে সুতির সালোয়ার কামিজ পরে এসেছি। আমার প্রিয় হাতের আংটিটা নিয়ে এসেছি। এটা নিয়ে গাড়িতে কথা শুনিয়েছে, তাই রাগে ফেলে দিতে চেয়েছিলাম, পরে সরি বলে রেখেছে। এটা আব্বু জন্মদিনে গিফট করেছিল, আমার খুব প্রিয়। এটাতে আব্বুর স্মৃতি আছে। বাসে বসে মাথায় ফারহানের কাছে দিয়ে চোখ বন্ধ করে আছি। চোখে পানি মুছে খুশি কষ্ট দুই পাচ্ছি। আব্বু আম্মুকে ছাড়া বিয়ে করতে কষ্ট হয়েছে, তাদের খুব মিস করেছি, কিন্তু এ ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই এটা করতে হলো। 1 মাস হলে আমি ফিরে আসবো, আপু আম্মু ঠিক মেনে নেবে। এখন কিছুদিন কোথাও থাকতে হবে। বাড়ি থেকে পালিয়ে আমরা বিয়ে করে ফেলি ফার্স্ট। সাথে ফারহানের বন্ধুরা ছিল যারা সাক্ষী ছিল। বাড়ি এতক্ষণে কি লঙ্কাকাণ্ড ঘটেছে কে জানে। আমাকে না পেয়ে কি করেছে কে জানে। কিন্তু আমার তো উপায় ছিল না। আমি ফারহানকে ভালোবাসি, খুব ভালোবাসি। ওকে ছাড়া অন্য কারো কথা ভাবনাতেও আনতে পারি না, আর আনবও না। তাই এভাবে আপনজনদের ছেড়ে আসতে হলো। আব্বু, তুমি হয়তো ভাবছো তোমাকে ভালোবাসি না, কিন্তু এটা তোমার ভুল ধারণা। তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে এইভাবে রেখে আসতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু ফারহানকেও যে আমি ভালোবাসি, ওকে ছেড়ে কি করে থাকতে পারবো না তো। তাই কষ্ট হলেও ওর হাত ধরে আসতে বাধ্য করলে, বোঝানোর সময়ও দিলে না। অনেকের চালে তোমরা ফেসে গেছো। অনেক নিজের ক্ষোভ মেটাতে তোমাদের ওর গুটি বানিয়েছে, যা বিশ্বাস করলে না। কিন্তু আমি ওর নোংরা চালকে সফল হতে দিতে পারি না, তাই তো এইভাবে চলে আসা। ফারহান আমার হাত শক্ত করে ধরে আছে। রোজা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না, কোনো কষ্ট হচ্ছে না, উল্টো ভালো লাগছে তোমার সাথে আসতে পেরে। আর আব্বু আম্মু
ভাইয়ার কথা খুব মনে পড়ছে, কিন্তু খারাপ লাগছে। তাদের ভুল করা থেকে আমি আটকালাম। সত্যি কি এই বিয়ে তারা মানবে? আমার মতো গরিব ছেলেকে আমার ভয় হচ্ছে। রোজা, আমার হুঁশে পড়ে ভুল করে ফেললাম না তো? একদমই না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই এটা করার কোনো ভুল নেই। আব্বু ভুল করছিল আমাদের মেনে না নিয়ে অনিকের চক্রান্তে পা দিয়ে। আব্বু তো জানেই না এটা অনিকের প্রতিশোধ আমি রিজেক্ট করায়। আমার ভয় হচ্ছে সিদ্ধান্ত না জানি আবার কি হয়ে যায়। এই, তুমি ছিলে তো নাকি মেয়ে বলো তো? আমার সন্দেহ হচ্ছে। হোয়াট? ঠিকই বলছি। ছেলে হলে এত ভীতু কি করে হও তুমি, আমি বুঝি না। মেয়েদের মতো কথা বলছো। যেখানে আমি ভয় পাওয়ার কথা, যেখানে আমি ভয় আর তুমি আমাকে সাহস দেবে, তা না, উল্টো আমাকে তোমাকে সাহস দিতে হচ্ছে। আমার থেকে তুমি সাহসী বেশি, কিন্তু তাই বলে ছেলে কিনা সন্দেহ করবে? ওকে ছেলে কিনা সেটা আজকেই দেখিয়ে দেব। আর ভয় এখানেই বাদ হয়েছে। হুম, একদম ভয় পাবে না। আব্বু ঠিক মানবে। দেখো, আমাকে খুব ভালোবাসে না, না মেনে কই যাবে শুনি। বাসে এসব টুকটাক কথা বলে গন্তব্যে চলে এলাম। ফারহানের এক ফ্রেন্ড আমাদের জন্য ওয়েট করছিল। দুজন কিছু বলে যেখানে আমরা থাকবো সেখানে নিয়ে গেল। রুমে ঢুকে এলাম। ছোটখাটো একটা রুম। রুমে আসবাবপত্র কিছুই নেই, খালি একটা খাট পড়ে আছে। এখানে না আছে চাদর আর না আছে তোশক, খালি খাট আর কিছু নেই। এটা কি ফারহান এখানে কি করে থাকবে? কিছুই তো নেই। আজকে রাত এখানেই থাকতে হবে। কাল ভালোবাসা খুঁজবো বা কিছু কিনা যাবে। তাই বলে এমন খাটে শোয়ার মতো কিছু নাই। আর কথা বাদই দিলাম, এখানে আমি শুতেই পারবো না। বালিশও নেই, তোশকও নেই। কত শক্ত দেখো, আমার শরীর ব্যথা হয়ে যাবে। ফারহান আমার দিকে অসহায় মুখ করে তাকালো। আমি ওর ব্যাপারটা এখন বুঝলাম। আমি ক্লান্ত হয়ে ভুলেই গেছি সব। আমি চুপ করে খাটে বসে পড়লাম। শক্ত কত, আমার খিদে পেয়েছে। রিপন, খাবার সাথে বালিশ নিয়ে আসবে, পারলে চাদরও। সরি, ওভাবে বলা উচিত হয়নি আসলে। আমি কিছু মনে করিনি। তুমি এমন পরিবেশে আগে কখনো থাকোনি, প্রবলেম তো হবেই, কিন্তু আমি অবশ্য আছি। একটু পর রিপন নামে ছেলেটি খাবার আর বালিশ দিয়ে গেল। চাদর পাইনি তাই বাদ। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। বাথরুমের কি বাজে অবস্থা, কিন্তু কিছু বললাম না, ফারহান কষ্ট পাবে বলে। দুজনে খেয়ে নিলাম। আমি খেতে বসে বেশি খেয়ে ফেলেছি, টেরই পাইনি অনেক খিদে পেয়েছিল। পাশে ফারহান যে না খেয়ে বসে আছে খেয়ালই করিনি। যখন খেয়াল হলো খাওয়া বাদ দিয়ে ফারহানকে দিলে, আমাকে আগে খেতে বলে। আমি জোর করে এক লোকমা মুখে দিয়ে দিতেই ফারহানের চোখে পানি চলে আসে। আমার জন্য তোমাকে কষ্ট করতে হচ্ছে রোজা। আমি তোমার যোগ্য না। দেখো, তুই কত ভালো খাবার খাও, আর আমি কি খাওয়াচ্ছি। আর থাকার জন্য ভালো। আর বলতে না দিয়ে ওর মুখ চেপে ধরেছিলাম। তোমার এই খাবার আমার অনেক বেশি ভালো লেগেছে। দেখছো না কেমন তোমায় না দিয়েই খেয়ে নিচ্ছিলাম। আর নিজেকে কখনো অযোগ্য ভাববে না। তুমি আমার জন্য পারফেক্ট। তাই তো তোমার হাত ধরে এসেছি, বুঝেছো? বালিশ হলেও বিছাবো কি? আমি ব্যাগ থেকে ওড়না বের করে বিছানাতে লাগালাম। খাটের কোনায় বসে আছে আর আমার সামনে ফারহান যুদ্ধ করছে। এইটা যে সেই যুদ্ধ না, রান্নার যুদ্ধ। সকালে উঠে রান্নার জিনিস কিনতে গিয়েছিল ফারহান। রান্না করার সব কিছু এনেছে, প্রয়োজনীয় সব কিছু এনেছে। তারপর যখন রান্না নিয়ে আমাকে বলেছিল, কিন্তু আমি তো জীবনেও রান্নাঘরেই ঢুকিনি, কি করে করব? তারপর নিজেই করতে বসেছে। কিন্তু ও যে রান্নায় কাঁচা দেখেই বোঝা যাচ্ছে। তরকারি নিয়ে যুদ্ধ। এবার এনেছে মাছ, সেটা কি করে ধরবে, ধরে বসে আছে। এদিকে এমন নাকানি চোবানি দেখে অনেকক্ষণ হাসি চেপে বসেছিলাম। সেই মাছটা ফাল দিয়ে হাত থেকে পড়ে গেল, আর আমি কি গলা ফাটিয়ে হাসিয়ে উঠলাম। ফারহান আমার দিকে একটু অসহায় করে বোঝায় হেল্প করতে। ফারহান, তোমাকে কে বলেছিল মাছ আনতে বলো তো? আমি ভেবেছিলাম তুমি মনে হয় সব পারো। এখন কি করবে বলো? আমার খিদে পেয়েছে তো, পেট ব্যথা করছে। একে তো রান্না করতে পারি না, তার উপর মাছ। তুমি ভাবতে পারো মাছটা কি করবো? আমি তো কাটতে পারছি না, কেউ যদি একটু দেখিয়ে দিত। আসলে কি করা যায়? আমি উঠে দাঁড়াতেই দরজায় টোকা পড়লো। আমি গিয়ে দরজা খুলে দেখি একটা মহিলা দাঁড়িয়ে আছে। কি গো করবো, দেখতে এলাম। খেয়েছো কিছু? তোমার স্বামী না বলে খাবার আনতে গেছে, সে এসেছে কি? বলতে বলতে সে ভেতরে চলে এলো। আমাদের পাশের রুমে তারা থাকে।
ফারহান যখন বাইরে গিয়েছিল মহিলাটি এসে আমার সাথে পরিচিত হয়েছে, এখন আবার এলো কেন? রুমে ঢুকেই এক প্রকার চিৎকার দিয়ে উঠল। আমি ভাবনা বাদ দিয়ে অবাক হয়ে ওনার দিকে তাকালাম। হায় হায়, এগুলো কি তুমি স্বামীরে দিয়া কাজ করাইতেছো? কেন, কি হয়েছে? এগুলোর কেমন কাজ আল্লাহ! কি দিন আইলো, বউ বসে আছে, স্বামী মাছ কাটেন। বাবা, তুমি তো দেখি কাটতে পারো না, ভুল হচ্ছে, তুমি দৌড়ে দাও। এইসব তোমার কাজ? কি বলছেন? আমাকে দেবে কেন? আমি কি পারি নাকি? আমি পারি না বলেই তো ফারহান কাটছে। আর এই বিচ্ছিরি গন্ধের মাছ আমি কখনো কাটবো না। হায় হায়, কি বলো? আজকালকার বউ গো, কি ঢং গো, তুমি কাটতে পারো না? তো বিয়ে করছো কেন? তখন তো ভালো। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি যে সব পারবো এমনও তো না। আপনি বেরিয়ে যান এখান থেকে, যান বলছি। কি গো বাবা, তুমি এখনো নিয়ে বসে আছো? আমি তারে জোর করে রুমের বাইরে এনে দরজা আটকে ফেললাম। ফারহান দেখেছো কত অপমান করলো, অসভ্য মহিলা একটা। তখন এসেও একাই 100 কথা বলে গেছে, আবার এখন। রোজা, কথা বলো না আমার। আর কিছু বলার আগে ফারহান আহ করে উঠলো, হাত ধরে ফু দিচ্ছে। এটা দেখেই রোজা ফারহানের কাছে এসে বলল, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলো না, গন্ধে দম আটকে আসছে। সরে দাঁড়িয়ে, কি হয়েছে ফারহান হাতে তোমার? দেখো, কেটে গেছে। তোমাকে বললাম না কথা কম বলো। হোয়াট? তাড়াতাড়ি হাত ধুয়ে এসো, মাছ কাটতে হবে না। এ মা, কাটা শেষ? আমি এর জন্যই বলেছিলাম হোটেল থেকে আনতে, কিন্তু তোমার কাছে তো টাকা নাই। আমি টাকা আনতে চাইছিলাম, তুমি তো রাজি হলে না। ফারহান একটা চাপা রাগ চেপে কিছু বলল না। ও চায় না অন্যের টাকা নিতে, তাই আনতে না করেছে। সামান্য গন্ধের জন্য রোজা আমার হাত কেটেছে, জেনেও কাছে এলো না। খুব কষ্ট পেল। ফারহান ওইভাবে মাছ কাটলো, অনেকক্ষণ পরে তারপরও রান্নাও করলো। এদিকে রোজার বাবা সোফায় আগুন হয়ে বসে আছেন, পাশে বসে অনেক গান ভাঙাচ্ছেন, আর শুনে আরো ক্ষেপে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ফোন বেজে ওঠে, পুলিশ অফিসারের ফোন। আশা নিয়ে রিসিভ করলেও আশাহত হতে হলো, কারণ তারা রোজার খোঁজ দিতে পারেনি। আঙ্কেল, ওই ফারহানি রোজাকে ফাঁসিয়ে নিয়ে পালিয়েছে। ওর মতলব ভালো না। ছোট লোক ছেলে, টাকার বড় লোভ, তাই তো এমন করলো। ফারহান খুব খারাপ। ও রোজার কোনো ক্ষতি করবে কিনা আমার সেটাই চিন্তা আঙ্কেল। আঙ্কেল। ওই ওই রাস্কেলকে আমি খুন করে ফেলবো। আমার মেয়েকে নিয়ে পালানো, এর উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। জি আঙ্কেল, কি করে যে রোজাকে বশ করেছে কে জানে। এমন ছেলেকেই কি করে পছন্দ করে রোজা? বলেন, রোজা এবার বুঝবে আবার কাকে বলে টাকা ছাড়া চলে না। ওই ফারহান নিশ্চয়ই টাকা পয়সা নিতে বলছে রোজাকে। আঙ্কেল, রোজা কি অনেক টাকা নিয়ে গেছে? এটাই আমি বুঝছি না। অনেক, তুমি বললে অনেক টাকার লোভ, তাই রোজাকে ফাঁসিয়েছে। কিন্তু রোজা বাড়ি থেকে 2 সেট ড্রেস ছাড়া আর কিছু নিয়ে যায়নি, এমনকি শরীরে সবকিছু খুলে রেখে গেছে। ওটা বুঝেন না? সব রেখে ভালো হতে চাইতেছে আপনাদের কাছে, যাতে বাড়িতে জায়গা দেন, তাহলে তো পুরো সম্পত্তি হাতাতে পারবে। এটা শুনে আরো ক্ষেপে ওঠে। ছাড়বো না ওই রাস্কেলকে আমি। সারাদিন রোজা বসে কাটালো। ফারহান একটার পর একটা কাজ করেছে। আরো দেখেছে বিকেলে ফারহান ঘুমিয়ে আছে। কাল এলাম, আর একদিনেই কেমন অচেনা লাগছে রোজাকে তার। হঠাৎ ঘুমের ঘোরে মপে যাচ্ছে টুকটুক করে, হাতে পানি পড়ছে, কেউ হাতে নরম স্পর্শ দিচ্ছে। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো ফারহান, দেখলো রোজা ফারহানের কাটা জায়গায় চুমু খাচ্ছে, আবার কাঁদছে। আমাকে এখানেই ক্ষান্ত হয়নি, তারা অনেকের সাথে বিয়েও ঠিক করেছে। কিছুতেই কিছু বোঝাতে পারছি না। আমি যে বিবাহিত সেসব জেনেও আব্বু আমার কথা শুনছে না। ফারহান কোথায় আছে, কিভাবে আছে, কে জানে। সবাই মিলে এমন ভাবে ঘিরে ধরেছে যে আমি কিছু করতে পারছি না। নিজেকে পাগল পাগল লাগছে। কি করব আমি? কেউ তো আমার দিকটা চোখ দিয়ে দেখছেই না। কেউ আমার কথা ভাবছে না। যে আব্বু আমার কথা ভাবতো, আমার মতামতের গুরুত্ব দিত, সেই কিনা আমাকে এত কষ্ট দিচ্ছে। কি করে আমি তাদের বুঝাই? কি করে? চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে। নিজেকে এত অসহায় লাগছে, বোঝানো দেয়। অনেকের চক্রান্ত কারোর সামনে আনতে পারছি না। কি করে আনবো? সবার কাছে তো ওই মহান হয়ে আছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে। এসব আর সহ্য হচ্ছে না। হঠাৎ দরজায় করা
নাড়ার শব্দ পেলাম। ওপাশ থেকে আম্মুর কণ্ঠ কানে এলো। আম্মুকে বলেই চেষ্টা করে দেখি, তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। আম্মু বলেই আম্মুর হাত নিজের হাতের মুঠোয় করে নিলাম। প্লিজ আম্মু, তুমি কিছু করো, ফারহানকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ভালোবাসি ওকে খুব। এসব বলে লাভ নেই, তোমার আপু বিয়ে ফাইনাল করে ফেলেছে। কালকেই তোমার বিয়ে অনাকের সাথে। কি বলছো? আমি ঠিকই বলছি, তোর আব্বু আর তোমার ভাইয়া কথা বলছিল। কিছু করো আম্মু, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। আমি যে একজন বিবাহিত মেয়ের বিয়ে তোমরা কি করে দিতে পারো আম্মু? আব্বু এতটা নির্দয় কি করে হচ্ছে? আমার কথাটা কেউ ভাবছো না? তোমরা কি চাও আমি মরে যাই? আম্মু আমার মুখে হাত দিয়ে আটকে দিল। কিসব বলছিস? এমনটা আমি চাই না। আমার একমাত্র মেয়ে তুই, তোকে কিছুতেই হারাতে পারবো না। পারবে 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 বলেই তো এমন করছো। বিয়ে অফ না করলে আর ফারহানের কাছে যেতে না দিলে আই প্রমিস আমি কিছু করে বসবো। সঙ্গে সঙ্গে আম্মু আমার গালে ঠাস করে চড় দিল। এমন কথা বলতে পারলি? ওই ছেলেই তোর সব, আমরা কিছুই না তোর কাছে। ওর জন্য তুই মায়ের সামনে মরার কথা বললি? সন্তানের মুখে এই কথা শুনলে মায়ের কেমন লাগে বুঝিস? বুঝিস না, যেই দিন মা হবি সেই দিন বুঝবি। আমি কেঁদে উঠলাম। আম্মুর বুকে মাথা রেখে কেঁদে চলেছি। আম্মু আমার ফারহানের কাছে যেতে দাও না গো, ওকে ছাড়া বাঁচতে পারবো না। আর কাঁদিস না, আমি দেখছি। থ্যাংক ইউ সো মাচ আম্মু। আমি খাটে খুশি হয়ে বসে আছি। আম্মু যেহেতু এখনই বলেছে নিশ্চয়ই কিছু করবে, আব্বুকে রাজি করাতে পারবে আমি শিওর। কিন্তু আমার আশায় জল ঢেলে দিল আব্বু। চেঁচামেচি করে রাতেই বিয়ের ব্যবস্থা করতে লাগলো। আম্মুকে বন্দি করে রেখেছে, বিয়ে দিয়েই ছাড়বে। ভাইয়াও বাড়িতে নাই, বিকেল থেকে দেখছি না। ভাইয়ার মনটা কাল একটু নরম ছিল। ভাইয়াকে বললে হয়তো আশা আছে। এখন কি করবে? কিছুতেই এই বিয়ে আমি করব না। শয়তান অনেক আমার সামনে বসে আছে, আমি অন্যদিকে ঘুরে আছি। আমি আর অনেক পাশাপাশি বসে আছি। আমি উঠে যেতে গেলে অনেক আমার হাত ধরে আটকায়। জানি না কি হয়, রাগে শরীর জ্বলে ওঠে। আমার ঠাস করে চট দিয়ে বসি। রুমে অনেকের বাসায় লোক সামনে, আব্বু আম্মু বসে আছে, ভাইয়া নাই। আমার কাছে সবাই দাঁড়িয়ে যায়, আমার সেদিকে ভ্রুক্ষেপ নেই। উঠে আম্মুকে জড়িয়ে ধরি। খারাপ লাগছে আমার, সময় শেষ হয়ে আসছে বুঝতে পারছি। খুব ইচ্ছে করছে শেষবারের মতো ফারহানের মুখ দেখতে, দেখতে পারছি না। আমি আম্মুকে জড়িয়ে ধরে আছি। কেউ হাত ধরে টান মারলো, তাকে দেখে আব্বু চোখ মুখ লাল করে আছে। এমন কাজে হাত উঠিয়ে মারতে যাবে কিন্তু মারলো না, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে মা, তোকে এমন লাগছে কেন? আচমকা আব্বু আমার মুখ ধরে জিজ্ঞেস করতে লাগলো। এতদিন মেয়ের দিকে ভালো করে খেয়াল করেনি, আজ ভালো করে দেখেছে মেয়েটা কত শুকিয়ে গেছে। এত সুন্দর মেয়ে তার চোখের নিচে কালি হয়ে গেছে। এটা দেখে বুক কেঁপে ওঠে। আজ মনে হচ্ছে মেয়ের সিদ্ধান্ত না মেনে কত অপরাধ করেছে উনি। নিজেকে বড় অপরাধী লাগছে। না, এইভাবে মেয়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়ার কথা চিন্তা করা উচিত হয়নি। মেয়ের সুখই তো সব, কেন কষ্ট দিলাম? কিছু বলতে যাবে তার আগেই রোজা ঢলে পড়লো ওনার বুকে। রোজা চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে পেল। পাশে হাত শক্ত করে ধরে কান্না করছে আম্মু, পাশে আব্বু। একটু পেছনে তাকিয়ে অবাক হয়ে গেছে ভাইয়ার সাথে ফারহান। আমি এখানে কেন? আমি তো বাড়িতে। আর আমি তো বিষ খেয়েছিলাম, বাঁচলাম কিভাবে? আমাকে ক্ষমা করে দে রোজা, তোর কথা বিশ্বাস না করে ওই রাস্কেল অনেককে করেছিলাম। তার জন্য তুই এত বড় সিদ্ধান্ত কি করে নিলি? আমাদের ছেড়ে যাওয়ার কথা কি করে ভাবলি? তোর কিছু হলে আমরা কি নিয়ে বাঁচতাম? অনেক যে খারাপ সেটা তো আমরা জেনে গেছিলাম, তাই তো বিয়ের নাটক করছিলাম। আর তোর ভাইকে পাঠিয়েছিলাম ফারহানকে আনতে। মানে? তোর মা যখন বললো তোর ব্যাপারে সব, আর আমি তখনই সিদ্ধান্ত নিই তোদের মেনে নেব। কিন্তু অনেক ফারহানকে কিডন্যাপ করেছিল, ওর হাত থেকে বাঁচাতে আমরা এই কিন্তু অনেক ফারহানকে কিডন্যাপ করেছিল, ওর হাত থেকে বাঁচাতে আমরা এই বিয়ের নাটক করি, যাতে ও বিয়ে নিয়ে ব্যস্ত থাকে আর এই সুযোগে ফারহানকে মুক্ত করে আনতে পারি। কিন্তু তার আগেই তো তুই এত বড় অঘটন ঘটিয়ে ফেললি। আমি অবাক চোখে তাকিয়ে আছি। নিজের বোকামিতে নিজেরই রাগ হচ্ছে। ইস, এখন যদি সত্যি মরে যেতাম ফারহানকে কোথায় পেতাম? আব্বুকেও ভুল বুঝতাম। আব্বুকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস বললাম মেনে নেওয়ার জন্য। খুব খুশি হলাম। ভাইয়া এসে কথা বলে বেরিয়ে গেল। সবাই চলে গেলে ফারহান আমার পাশে এসে বসে অভিমান নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, রোজা, তুমি আমাকে একটু ভালোবাসো না আজ বুঝলাম। মানে?
হ্যাঁ, ভালোবাসলে একা ফেলে কি করে চলে যেতে চাইছিলে? আমি কি জানতাম এত বড় সারপ্রাইজ আছে আমার জন্য? আমি তো ভেবেছি তোমাকে আমি হারিয়ে। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।